distance x from A. আচ্ছা, the normal reaction on A is, মানে বলছে এটা একটা রড, এটা একটা রড, সেটাকে একটা নাইফ এজের উপর রাখা আছে, দুটো নাইফ এজের উপর উপরে রাখা আছে। এখানে একটা আছে নাইফ এজ, আর এখানে একটা আছে। দুটো নাইফ এজের মধ্যে ডিস্টেন্স কত বলেছে? সাসপেন্ডেড বাই টু নাইফ এজ এ অ্যান্ড বি। তাহলে এটাকে ধরে নাও এ, এটা হচ্ছে বি। হরিজন্টাল পজিশন, দ্য নাইফ এজ অ্যাট এ ডিস্টেন্স ডি ইচ আদার। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। আচ্ছা, দ্য সেন্টার অফ মাস অফ দ্য রড ইজ অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম এ। তাহলে এ থেকে সেন্টার অফ মাসটা এখানে আছে, সেটার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে, সেটা এক্স ডিস্টেন্স আছে। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে? ডি মাইনাস এক্স। তাহলে নর্মাল রিয়াকশন অন এ, তাহলে এ পয়েন্টে নর্মাল রিয়াকশন কত বের করতে হবে সেটা বের করতে হবে। তাহলে এই পয়েন্টে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে N1 ধরলাম, এটা হচ্ছে N2 ধরো। এবার আমি বলেছিলাম কি, যে আমাকে যদি N1 বের করতে হয় তাহলে N2 এ পয়েন্টের অ্যাবাউটে আমি সেটাকে ব্যালেন্স করবো। তাহলে এটা পয়েন্টে যদি অ্যাবাউটে ব্যালেন্স করি তাহলে কি হবে দেখো, এর আগের দিনে আমি শিখালাম। তাহলে দেখো N1 যে এটা আছে, N1 যে নর্মাল রিয়াকশনটা আছে সেটা কোন দিক করে এটাকে রোটেট করতে চাইছে, সেটা হলো এইদিকে। তাহলে সেটা হলো ক্লকওয়াইজ টর্ক। তাহলে এখানে হচ্ছে ক্লকওয়াইজ টর্ক, টাও ক্লকওয়াইজ, আর হচ্ছে টাও অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ক্লকওয়াইজ টর্কের ভ্যালু কত হবে? তাহলে তাহলে ক্লকওয়াইজ টর্ক কে দিচ্ছে N1 দিচ্ছে, তার ডিস্টেন্স কত এখান থেকে এতটা ডিস্টেন্স, সেটা ভ্যালু হচ্ছে ডি। তাহলে সেটার ভ্যালু হচ্ছে N1 ইন্টু ডি ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, এখান দিয়ে আমার ওয়েটটা ঝোলানো আছে, তাহলে সেটা হচ্ছে ডাব্লু। এখান থেকে এবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কে দিচ্ছে এটা, এই যে রডটাকে আছে, ওই যে ওয়েটটা আছে সেটা কোন দিকে রোটেট করতে চাইছে, নিচের দিকে। তাহলে সেটাকে এইদিকে ঘোরাতে চাই, তাহলে সেটা কি করছে, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে। তাহলে সেটার ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ টর্কের ভ্যালু কত হবে? এখান থেকে এইটুকু ডিস্টেন্সের ভ্যালু কত? এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এক্স, তাহলে ডি মাইনাস এক্স, আর ফোর্সের ভ্যালু হচ্ছে ডাব্লিউ। তাহলে এখান থেকে N1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, N1 এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি, ডি মাইনাস এক্স ইন্টু ডাব্লিউ বাই ডি। তার মানে এটা অপশন কোনটা হচ্ছে, ডি মাইনাস এক্স ডাব্লিউ ইন বাই ডি। তার মানে এটা হচ্ছে বি নম্বরটা অ্যান্সার হচ্ছে। বুঝতে পারলে শামসুদা? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আর কারো কোথায় প্রবলেম আছে? আর কারো কোথায় প্রবলেম আছে? আচ্ছা, টপ লিঙ্ক আমি করে দিয়েছিলাম, এটা হয়ে গেছিল আমাদের, এটা হয়ে গেছিল। আচ্ছা, এবার এখান থেকে আমাদের হবে আজকে, দেখো এখানে হেডিংটা দেখো কি বলা আছে, অ্যাক্সেলারেশন অফ এ বডি হ্যাঙ্গিং অ্যাট অন এন্ড অ্যান্ড ডুইং ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন করছে আর এক পয়েন্টের সাপেক্ষে সে হ্যাং করছে, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন কি হবে, তার ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ব্যাপারটা দেখো আগে। ধরো এটা হচ্ছে হিঞ্জ, এই হিঞ্জের সাপেক্ষে একটা অবজেক্ট আছে, সেটা যে কোনো শেপের হতে পারে, যে কোনো ইউনি আন যে কোনো শেপের একটা অবজেক্ট আছে, এরকম শেপের একটা অবজেক্ট আছে যেটা এই হিঞ্জের সাপেক্ষে রোটেট করতে পারে। এই অবজেক্টটা ভার্টিক্যালের সাথে, যে ভার্টিক্যাল লাইন আছে যেটা, এই
ভার্টিক্যাল যে লাইনটা আছে সেই ভার্টিক্যাল সাথে অবজেক্টটা কোন একটা অ্যাঙ্গেল করা আছে, সেটা হলো থিটা। এবার অবজেক্টটা তো একটা সেন্টার অফ মাস থাকবে। অবজেক্টটার সেন্টার অফ মাস ধরো এই জায়গাটা আছে, তাহলে এখানে যদি সেন্টার অফ মাস থাকে তাহলে তার ওয়েট নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে এই দিকে সোজা, সেটা হচ্ছে এম ইন্টু জি। এবার দেখো, আমি যদি এই সিচুয়েশনে এটাকে ছেড়ে দিই তাহলে সে কি করবে, এই দিক বরাবর রোটেট করবে, কারণ এখানে এম জি আছে, তাকে সেটাকে তাকে কোন দিকে রোটেট করাতে চাইছে, সেটাকে রোটেট করাতে চাইছে এই দিকে, মানে সেটা কোন দিকে, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ, সেটা হচ্ছে আমার ক্লক ওয়াইজ রোটেট করেছে। এবার আমাকে টর্ক নিতে হবে, তাহলে টর্ক যদি আমাকে পেতে হয় তাহলে টর্কের জন্য আমি ফর্মুলা কি শিখেছিলাম, টর্ক মানে হচ্ছে টাও ইকুয়ালস টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ফোর্স, বা ডিস্টেন্স ইন্টু পারপেন্ডিকুলার ফোর্স, সেটা আমরা বলতে পারি। দেখো দেখো, হিঞ্জ থেকে এইটুকু ডিস্টেন্স যা কিছু একটা আছে, হিঞ্জ থেকে এইটুকু ডিস্টেন্স যেটা আছে সেটাকে ধরো আমি বললাম আর সিএম। তাহলে হিঞ্জ থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স হচ্ছে আর সিএম, তাহলে এটা ডিস্টেন্স হলো, কিন্তু এই যে ডিস্টেন্স আছে তার পারপেন্ডিকুলার ফোর্স লাগবে। তাহলে আমি করছি কি বুদ্ধি করে, এই যে ফোর্সটা আছে এমজিটা, সেটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে এই যে রডটা আছে, সেই রডটার পারপেন্ডিকুলার একটা ফোর্স এই দিক বরাবর, আর আরেকটা হচ্ছে এই রড বরাবর ফোর্স, মানে হিঞ্জ বরাবর, হিঞ্জের যে অ্যাক্সিস আছে সেদিক বরাবর ফোর্স। তাহলে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, কত হবে বলো? থিটা স্যার। এটাও থিটা হবে। আচ্ছা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা এমজি হচ্ছে, তাহলে এদিক বরাবর কম্পোনেন্ট কত হয়ে যাবে, সেটা হচ্ছে আমার এমজি কস থিটা, এই কম্পোনেন্টটা। আর এই যে কম্পোনেন্টটা আছে যেটা এই রডটার সাথে ভার্টিক্যাল আছে, সেই কম্পোনেন্টটার ভ্যালু, এই কম্পোনেন্টটার ভ্যালু হয়ে যাবে আমার এমজি সাইন থিটা। এবার বলো, এমজি কস থিটা আর এমজি সাইন থিটার মধ্যে কোনটা টর্ক দেবে, এমজি সাইন থিটা না এমজি কস থিটা? এমজি সাইন থিটা। তাহলে সেটার থিটা। জন্য, ভ্যালু কত হচ্ছে, ডিস্টেন্স কত পাচ্ছি, সেটা হলো আর সিএম, আর পারপেন্ডিকুলার ফোর্স, ওই ডিস্টেন্সের পারপেন্ডিকুলার ফোর্স, সেটার ভ্যালু পাচ্ছি পাচ্ছি কত আমরা, এমজি সাইন থিটা। তাহলে সেটা পাচ্ছি আমরা এমজি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা টর্কের ভ্যালু পেলাম। এবার যদি আমাকে বলে যে এই অবজেক্টটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বলে, এবার বলছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কারণটা কি, আমি এটাকে যদি ছেড়ে দিই তাহলে এটা কোন পথে রোটেট করবে, তাহলে এটাকে যদি ভাবে আমরা ছেড়ে দিই তাহলে এটা দেখবো তার সেন্টার অফ মাসটা, এটা যদি হয় তাহলে তার সেন্টার অফ মাসটা দেখবো আমাদের এই রকম ভাবে রোটেট করছে। মানে তার সেন্টার অফ মাসটা, কালারটা বোঝা যাচ্ছে না, তার সেন্টার অফ মাসটা দেখবো এই পাথ বরাবর তার সেন্টার অফ মাসটা রোটেট করবে। তাহলে যদি আমাকে বলে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বের করো, তাহলে এই জায়গাতে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কোন দিকে হবে, সোজা এই দিক বরাবর। তার ভ্যালু আমরা কিভাবে বের করবো, তার ভ্যালু বের করার জন্য আমাদের উপায় কি, এটাকে টাওটাকে আমরা কি লিখবো, আই ইন্টু আলফা। আইটা কি, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট দিস পয়েন্ট, এই যেটা, এটা হচ্ছে অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, সেটা হচ্ছে হিঞ্জের অ্যাবাউটে। তাহলে সেটা আমরা কত পেয়েছি, এম জি সাইন থিটা ইন্টু আর সিএম। এবার যে যে অবজেক্টটা তোমাদের দেবে সেটা তো এরকম যে কোনো শেপের দেবে না, সেটা তোমাকে হয় তার মোমেন্ট অফ ইনার্সিয়া হয় বলে দিবে, নাহলে বলবে কোনো একটা রড আছে বা কোনো একটা রিং আছে, যে কোনো শেপের অবজেক্ট বলবে, তখন আমাদের সেটা, সেখান থেকে আমরা আয়ের ভ্যালু পাবো। তাহলে আলফার ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি, সেটা পাচ্ছি আমরা এম জি সাইন থিটা আর সিএম বাই আই। হ্যালো স্যার, বলো। বলছিলাম আমি ল্যাপটপ থেকে স্ক্রিন রেকর্ড করছি, এক্সবক্স গেম বাদ দিয়ে হবে? মানে মানে ল্যাপটপের ইনবিল্ড যেটা স্ক্রিন রেকর্ডার থাকে ওটার থেকে। দেখো, হলে যদি হয় তাহলে করো, আচ্ছা ঠিক আছে। আমি তো জানি না কিভাবে হবে। আচ্ছা, তাহলে দেখো, যেটা এখন পেলাম সেটা কি পেলাম বলো, এই যে যে অ্যাক্সেলারেশনটা আমি পেলাম, সেই অ্যাক্সেলারেশনটা কোন অ্যাক্সেলারেশন বলো তো?
যে অবজেক্টটা রোটেট করছে সেই অবজেক্টটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পেলাম। এটা 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 হচ্ছে কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার যদি আমাকে এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বের করতে হয়, মানে যেটা লিনিয়ার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, সেটা ভ্যালু যদি বের করতে হয়, তো আমরা কি জানি, এটি ইজিক্যাল টু কত হয়, আলফা ইন্টু আর এখানে কি হবে, সিএম হবে। তাহলে ভ্যালু পুট করো। তাহলে আলফার ভ্যালু আমরা কত পেয়ে আছি, এম জি সাইন থিটা আর সিএম, আর এখানে একটা আর সিএম আছে, তাহলে আর সিএম তার হোল স্কোয়ার বাই আই। তাহলে আমরা এটির ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে এটা কিছুক্ষণ ধরে এই করে কি বলছে তোমার ছেড়ে দেওয়ার পরে সে তো নিচের দিকে নামবে, মানে ছেড়ে দিলে সে তো তার পজিশনটা কি হবে, কিছুক্ষণ পরেও তার পজিশনটা দেখা গেল এখানে আসলো, যেটা আমি ডট ডট দিয়ে বুঝালাম, সে এই জায়গাটাতে এসছে। তারপরে তার এখন সেন্টার মাসটা আগে থেকে কিছুটা ডিস্টেন্সে নেমে এসেছে, তাহলে এখানে নেমে এসেছে তার সেন্টার অফ মাসটা। আগে উপরে ছিল, এখন তার সেন্টার অফ মাসটা এই জায়গাতে নেমে এসেছে, এই জায়গাটাতে। তাহলে এই জায়গাতে যদি তার সেন্টার অফ মাসটা নেমে থাকে, তাহলে এখন যদি আমাকে জিজ্ঞাসা করে যে তার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ভ্যালু কত হবে। আচ্ছা, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, যে কোনো একটা অবজেক্ট যদি রোটেট করে তাহলে সেক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেলারেশন হয়, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হয়, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু হয় সেটা হচ্ছে কত, ওমেগা দিয়ে যদি লিখি তাহলে সেটা হয় ওমেগা স্কোয়ার ইন্টু আর সিএম হবে। এবার এক্ষেত্রে এই জায়গাটাতে তার ওমেগার ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা এসির ভ্যালু পাবো। কিন্তু যদি আমি বলি যে অবজেক্টটাকে আমি এই জায়গা থেকে রিলিজ করছি, তাহলে এই জায়গা থেকে রিলিজ করলে ওমেগার ভ্যালু কত হবে বলো, রিলিজ করছি এই সিচুয়েশন থেকে, তাহলে ইনিশিয়ালি ওমেগার ভ্যালু কত হবে, বলো বলো। আমি অবজেক্টটাকে এরকম ছিল, সেটাকে এখান থেকে রিলিজ করছি, তাহলে সে নিজের দিকে পড়তে শুরু করবে, তাহলে সেই সিচুয়েশনে ওমেগার ভ্যালু কত হবে, জিরো হবে। তাহলে ওমেগা যদি সে সব সিচুয়েশনে জিরো হয়, তাহলে যখন আমি রিলিজ করছি তখন এসিএম সেই সিচুয়েশনে এসি এর ভ্যালু কত হয়ে যাবে, জিরো হবে। কিন্তু যদি আমাকে কিছু টাইম পরে আমাকে এটার ভ্যালু বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওমেগার ভ্যালু পাবো আমরা। মানে তখন আর ওমেগা কিছু টাইম পরে যখন টি নট ইজিক্যাল টু জিরো, তখন কিন্তু ওমেগা নট ইজিক্যাল টু জিরো হবে। আর ওমেগা নট ইজিক্যাল টু জিরো হলে এসি নট ইজিক্যাল টু জিরো হবে, আর তখন এসির ভ্যালু বের করার জন্য ফর্মুলা হচ্ছে কত, ওমেগা স্কোয়ার ইন্টু আর সিএম। তাহলে এসির ভ্যালু পেলাম। তাহলে যদি আমাকে টোটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করতে হয়, তাহলে তার ভ্যালু কত হবে, সেটা হলো এসি তার হোল স্কোয়ার আর এটি তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা টোটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু পাবো। বুঝতে পারলে কি কি স্টেপ করলাম? প্রথমে আমাদের বের করতে হবে আলফা। তোমাদের বের করতে দিলে টোটাল অ্যাক্সেলারেশন বের করতে দেওয়ার চান্স সব থেকে বেশি। টোটাল অ্যাক্সেলারেশন বের করতে মানে এসির ভ্যালু জানতে হবে আর এটির ভ্যালু জানতে হবে। এবার এটি ইনিশিয়ালি যেখান থেকে আমরা রিলিজ করছি যদি সেখান থেকে রিলিজ করা হয়, তাহলে এসির ভ্যালু কিন্তু হয়ে যাবে জিরো, কারণ ওমেগার ভ্যালু তখন আমাদের ভ্যালু হবে জিরো। তাহলে এটির ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে সরি এসির ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে এটি এর ভ্যালু আর এসির ভ্যালু তখন সেম হয়ে যাবে। তাহলে সেটা একটা স্পেশাল কেস, যে যখন যেখান থেকে আমরা রিলিজ করবো সেটা। কিন্তু যদি আমাকে বলে যে নিচের দিকে কোনো একটা পয়েন্টে বের করো অ্যাক্সেলারেশন, তাহলে কিন্তু দুটোর ভ্যালুই থাকবে এবং সেটাকে এভাবে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। এতটুকু বুঝতে পেরেছো? দেখো, ইনিশিয়ালি এটাকে কোথায় রেখেছিলাম, আমি ইনিশিয়াল সিচুয়েশনে আমি রেখেছিলাম এটাকে, এটা তো ছিল না ইনিশিয়ালি, এই যে ডট ডট যেটা আমি দিয়েছি, যা ইনিশিয়ালি যে দেখো ব্ল্যাক যেটা আমি এইটাকে যে ড্র, এই যে আহ, এই যে অবজেক্ট আমি করছি, যে যেটা হাইলাইট করছি, সেটা হচ্ছে ইনিশিয়াল অবজেক্টের পজিশন, এই সিচুয়েশনে ছিল অবজেক্ট ইনিশিয়ালি, তারপরে তাকে রিলিজ করছে। তাহলে এই সিচুয়েশনটা যদি রিলিজ করি, তাহলে সেক্ষেত্রে যখন রিলিজ করছি তখন তার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত ছিল, রিলিজ করছি তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি জিরো। আমি যদি বলি যে ধরো এরকম একটা ই আছে আর এখানে একটা রড রাখা আছে এইভাবে,
তুমি এই এনটাকে হাত দিয়ে ধরেছিলে, এই জায়গাটা তুমি হাত দিয়ে ধরেছিলে, হঠাৎ যদি তুমি যখন ছাড়বে তখন ওমেগার ভ্যালু কত হবে? ওমেগার ভ্যালু কত হবে? 0 হবে। তখন সেই সিচুয়েশনের কথা বলছি যখন আমি এই সিচুয়েশন থেকে ছাড়ছি। রডটা তো এরকম হতেই পারে যে ইনিশিয়ালি রডটা এভাবে ছিল, আর তুমি এটাকে হাত দিয়ে ধরেছিলে, হঠাৎ করে ছাড়ছো, তখন সিচুয়েশন ওমেগার ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, যে সিচুয়েশন সেখান থেকে ছাড়লে সেটা হবে 0। বুঝতে পারলে সবাই, না কার কথা অসুবিধা আছে বলো? আচ্ছা, যদি ভুল করে এই জায়গাতে জিজ্ঞাসা করে ফেলে যে এই জায়গাতে নর্মাল ফোর্স কত হবে, এই জায়গাটাতে নর্মাল রিয়াকশন ফোর্স কত হবে, তাহলে কিভাবে ক্যালকুলেশন করবো? তাহলে দেখো ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে একটা হিঞ্জ আছে, সেখান থেকে একটা অবজেক্ট ঝুলছে। এই জায়গাতে আমাকে নর্মাল ফোর্স বের করতে হবে, সেটা হচ্ছে এন এর ভ্যালু আমাকে যাতে ক্যালকুলেট করতে হবে। আর এর সেন্টার অফ মাস হচ্ছে আমার এই জায়গাটাতে, এটা হচ্ছে নিচের দিকে, এই জায়গাতে এমজি কাজ করছে। নর্মাল রিয়াকশন ফোর্সের আমাকে ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এটা করার জন্য, আর এটা কত অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে সেটা, আচ্ছা, তাহলে এখানে যেটা যদি করতে চায় তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? চালানোর জন্য ফোর্স মাইনাস থামানোর জন্য ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। অ্যাক্সেলারেশন ভ্যালু যদি নিচের দিকে, তাহলে এম জির ভ্যালু বড়, তাহলে এম জি চালানোর জন্য ফোর্স, থামানোর জন্য ফোর্স হচ্ছে এন ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এই যে এটা লিখলাম সেটা এটা কোনটা? এটি না এসি, না এই যে এটা আছে সেটা কোনটা এ বলো? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে যে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন যেটা ভ্যালু বের করলাম সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু বসাবো এখানে, তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু পেয়ে যাবো। এটা হচ্ছে আইটি, যে আইটির জন্য ঠিক আছে, আইটি লেভেলে এটা এন পর্যন্ত আসে, যে নর্মাল রিয়াকশন ভ্যালু বের করো। কারণটা হলো কি, নর্মাল রিয়াকশন বের করতে গেলে তোমাকে এর ভ্যালু জানতে হবে, এর ভ্যালু পেতে গেলে এসির ভ্যালু জানতে হবে, এটির ভ্যালু জানতে হবে, তবেই তুমি এর ভ্যালু পাবে। এর ভ্যালু পেলেই তবে এখানে পুট করলে তবেই এন এর ভ্যালু পাবে। তার জন্য যদি আইআইটি লেভেলের কোশ্চেন হয় তবেই তোমাদের এই এন এর ভ্যালু ক্যালকুলেট করতে দেবে, তাছাড়া তোমাদের দেওয়ার খুব একটা চান্স নেই। আর যদি তোমাদের নর্মাল রিয়াকশন ক্যালকুলেট করতে দেয় তাহলে এসি আর এটির ভ্যালু দুটোর ভ্যালু বলে দেবে, ওরা সাপ্লাই করে দেবে। বুঝতে পারলে এতটুকু থিওরি, নাকি বুঝতে পারলি বলো? কেউ কিছু না বললে কিন্তু আমি ধরে নেবো যে সবাই বুঝতে পারছো। যা, শেষ। ও, প্রবলেম দেখো কি বলেছে। As saw in the diagram, rod of mass capital M, length হচ্ছে capital L, is released. Find out, তাহলে দেখো এখানে ভালো করে দেখো, রিলিজ করেছে, তার মানে ওমেগা ভ্যালু, ইনিশিয়ালি ওমেগা ভ্যালু 0 ছিল। ফাইন্ড আউট কি কি জিজ্ঞাসা করেছে? ইনিশিয়াল অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ দ্য রড, রডটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মানে আলফার ভ্যালু আমাকে বের করতে হবে। অ্যাক্সেলারেশন অফ সিএম, অ্যাক্সেলারেশন অফ সিএম মানে আমার হচ্ছে এসিএম, মানে হয়েছে দুটোর যেটা করে যে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন পেয়েছিলাম, এটি হোল স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার, এই দুটো ভ্যালু করে যেটা এসিএম আছে সেটার ভ্যালু বের করতে হবে। আর কি বলেছে? ফোর্স অ্যাক্টিং অন দা হিঞ্জ, তার মানে আমি এন এর ভ্যালু জিজ্ঞাসা করেছি, তার মানে আমি সবই পুরো সবকিছু জিজ্ঞাসা করেছি, কারণ তোমাদের যেন প্র্যাকটিস হয়ে যায় অঙ্কটা, তার জন্য। তাহলে চলো আমি অঙ্কটা করে দেখাচ্ছি, দাঁড়াও দেখো। তাহলে কি বলেছে, যে একটা রড আছে, এরকম একটা রড আছে যেটা একটা হিঞ্জের সাপেক্ষে, এটা একটা হিঞ্জ, এই হিঞ্জের সাপেক্ষে রডটা রোটেট করতে পারে। এই সিচুয়েশনে ছিল রডটার লেন্থ হচ্ছে আমার
এল। বুঝতেই পারছো ইউনিফর্ম রড, তার মানে তার সেন্টার অফ মাস এখান থেকে L/2 ডিস্টেন্সে থাকবে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে আলফার ভ্যালু। তাহলে করার জন্য আমাদের কি বের করতে হবে, টর্ক ইজ ইকুয়াল টু, এখান দিয়ে কাজ করবে সোজা নিচের দিকে, সেটা কাজ করবে কত, এম, সেটা ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে ক্যাপিটাল এম ইন্টু জি নিচের দিয়ে কাজ করছে, আর ডিস্টেন্স কত এখান থেকে, সেটা হচ্ছে L/2। তুমি বলবে স্যার এখানে সাইন থিটা কস থিটা কিছু নিলেন না। এবার কথা হলো এখানে দেখো, আমি যে লেন্থটা নিচ্ছি আর যে ফোর্সটা নিচ্ছি দুটোই পারপেন্ডিকুলার আছে, তাহলে এখানে সাইন থিটা কস থিটা আসবে না। আর যদি ধরি আগের মতোই, তাহলে সেক্ষেত্রে আগে আমাদের কি ছিল, যে এখানে এটার সাথে অ্যাঙ্গেল ছিল, সেটা কত ছিল, থিটা, এখানে কত হবে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হবে, 1 হয়ে যায়। তাহলে টর্কের ভ্যালু এটা পেলাম। এবার টর্ক ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো, আই ইন্টু আলফা ইজ ইকুয়াল টু এম জি, দেখছো ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে গন্ডগোল পড়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল এম জি L/2। এবার রডের ক্ষেত্রে এই পয়েন্টে হিঞ্জের সাপেক্ষে রডের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, L²/3। তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে L²/3 ইন্টু আলফা ইজ ইকুয়াল টু mg L/2। তাহলে 12 এখান হবে। থেকে 12 হবে। না, এই পয়েন্টের সাপেক্ষে এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি হয় তাহলে 12 হয়, আর এই এন্ডের সাপেক্ষে কত হয়, 3 হয় তো এর সাপেক্ষে। এন্ডের সাপেক্ষে 3 হয় আর এই সাপেক্ষে হয় 12। এটা হয় আই এর ভ্যালু হয় এটার সাপেক্ষে, এটা ICM, সেটা হয় m L²/12, আর এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি বের করি এন্ড অ্যাক্সিসের সাপেক্ষে, সেটা হয় mL²/3। এটা প্রথম দিকে করিয়েছিলাম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে বের করতে পারবে। এখান থেকে ডিস্টেন্স কত হবে, L/2, তাহলে এটা থেকে এটা বের করো না। তাহলে I ইজ ইকুয়াল টু হচ্ছে mL²/12 প্লাস L/2 তার হোল স্কোয়ার ইন্টু এম, এ দুটোকে অ্যাড করলে এটা পেয়ে যাবে। বুঝতে পারলে দীপঙ্কর? হ্যাঁ, তা আমি ভাবছিলাম ওই মিডল ডে ওই। না, হিঞ্জটা এখানে আছে দেখো, এই পয়েন্টের সাপেক্ষে সে রোটেট করবে। আচ্ছা, এবার এখান থেকে আলফার ভ্যালু আমাদের বেরিয়ে যাবে, সেটার ভ্যালু কত পাচ্ছি আমরা দেখো। তাহলে এখান থেকে যদি আমি আলফার ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে আলফার ভ্যালু আমরা কত পাচ্ছি, এল একটা কেটে আছে, তাহলে আমার থাকছে 3/2, 3/2 G/L। তাহলে আলফার ভ্যালু আমি পেয়ে গেলাম, তাহলে আমাদের একটা অ্যান্সার হলো। এবার আমাদের কি বের করতে হবে, এটি বের করতে হবে। এটি মানে কত হয়, এটি মানে হচ্ছে আলফা ইন্টু RCM। তাহলে RCM এর ডিস্টেন্স কত আছে, L/2, তাহলে L/2। তাহলে এখানে যদি আমি ভ্যালু পুট করি, তাহলে 3/2 ইন্টু G/L ইন্টু L/2। তাহলে এই এল কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 3G/4। তাহলে আমরা কি বলছে তোমার, এটির ভ্যালু পেয়ে গেলাম 3G/4। আচ্ছা, এবার এসির ভ্যালু বের করতে হবে। কি বলেছে এখানে, বলেছিল কিটাতে, সেখানে প্রবলেমটাতে কি বলেছে, রিলিজ করা হয়েছে, তার মানে ওমেগার ভ্যালু সেই সিচুয়েশনে কত, তাহলে ওমেগা² ইন্টু আর। তাহলে সেই সিচুয়েশনে ওমেগার ভ্যালু কত ছিল, 0, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 0। তাহলে এসির ভ্যালু আমরা পেয়ে গেলাম 0। তাহলে ACM যেটাকে আমি বলছিলাম তার ভ্যালু কত হয়ে গেল, সেটা হচ্ছে এটি তার হোল স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার, এটার ভ্যালু যেহেতু 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটি। আর এটুর ভ্যালু হয়েছে 3G/4 হয়ে গেল। এটা নর্মাল রিয়াকশন বের করার জন্য ইকুয়েশন কি লিখেছিলাম, সেটার জন্য আমি বলেছিলাম mg চালানোর জন্য ফোর্স, থামানোর জন্য ফোর্স হচ্ছে m ইজ ইকুয়াল টু m ইন্টু a, আর এটা হবে ACM টা যেটা আমি এখানে লিখেছি সেটা। তাহলে mg মাইনাস n ইজ ইকুয়াল টু m ACM, ACM এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, পেয়েছি আমরা 3G/4। তাহলে এখান থেকে n এর ভ্যালু আমাদের বের করতে হবে, তাহলে এখান থেকে n এর ভ্যালু বের করলে n ইজ ইকুয়াল টু কত ভ্যালু পাচ্ছি দেখো, এনটা ওদিকে, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা mg-3mg/4। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি mg/4।
এটা হলো নর্মাল রিয়াকশন। বুঝতে পারলে সবাই? বুঝতে পেরেছো না? কে বুঝতে পারেনি কোথাও বলো। কেউ তো কিছু বলো, কেউ কিছু বলছো না যে। শুনতে পেয়েছো না পাচ্ছ না কেউ? হ্যাঁ স্যার পাচ্ছি। তো বুঝতে পেরেছো না পারোনি, কেউ কিছু বলছো না, তাহলে কিভাবে হ্যাঁ হবে? স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অন্যরা সবাই বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার তাহলে এটা প্রবলেম আমি করালাম এখনই। এগুলো দেখো, এগুলো এবার নিজে থেকে পেরে যাবে। কি বলেছে? এটা এসেছিল তোমাদের 2013 এসেছিল। এ রড পি কিউ, মাস হচ্ছে এম, লেন্থ হচ্ছে এল, ইজ হ্যাঙ্গিং অ্যাট এন পি। The rod is kept horizontal by a massless string tied at point Q as shown in the figure. When string is cut, the initial angular acceleration of the rod is, তার মানে যখন এই পয়েন্টের সাপেক্ষে করতে হবে, এটা হচ্ছে আমার হিঞ্জ। যদি এটাকে হঠাৎ করে কেটে দিই, এই পয়েন্টটাকে যদি আমি কেটে দিই, তাহলে কি হবে? সে নিচের দিকে নামবে। তাহলে সে যদি নিচের দিকে নামে, তাহলে তার অ্যাঙ্গুলার স্যার অ্যাক্সেলারেশন এই এরকম ম্যাথটা না হবে। আগে ছিল, এই ম্যাথটা করা হয়ে গেছে, এই ম্যাথটা আগে ছিল। আগে ছিল, সেখান থেকে করে নিতে পারবো, বা এখান থেকে যেটা শিখলাম একই রকম ভাবে করে নিতে পারবো। এটাও দেখো একই রকম টাইপের প্রবলেম, এটাও আগে করিয়েছি। এটাকে এখান থেকে যেটুকু শিখলাম এখান থেকে আমরা সেম ভাবে করে নিতে পারবো। মোমেন্ট অফ ইনার্সি আমার এখানে বলেই দিয়েছে, সেটা এম এল স্কোয়ার বাই 3, তাহলে সেখান থেকে আমরা সেম ভাবে করে নিতে পারবো। এবার হচ্ছে প্রবলেম রিলেটেড টু মেকানিক্যাল এনার্জি কনজারভেশন। সেই টাইপের প্রবলেম কি কি থাকে? এরকম টাইপের থাকে, যেরকম একটা রড ছিল, রডটা যখন এই সিচুয়েশন আসবে, তখন তার এই সিচুয়েশন এই জায়গাটাতে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে বা লিনিয়ার ভেলোসিটি কত হবে, সেটা আমাদের বের করতে হবে। বাকিগুলো আমরা বের করতে পারি। এসিএম বের, এসি বের করতে পারি, এসিএম ও বের করতে পারি, এটিও বের করতে পারি। যা কিছু বের করার সেটা আমরা বের করবো। তাই এই টাইপের প্রবলেম দিয়ে থাকতে পারে। এই টাইপের যেরকম আছে, যে এখানে যখন আসবে তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, সেই টাইপের প্রবলেম আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে করবো। তাহলে এমনি তো নর্মালি তো তোমরা জানো মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, সেটা আমি তোমাদের ওয়ার্ক এনার্জি থিওরেমে পড়িয়েছি। ওয়ার্ক এনার্জি থিওরেমে পড়েছিলাম মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল কি পড়িয়েছিলাম। মেকানিক্যাল এনার্জি বলছি, টোটাল এনার্জি কিন্তু বলছি না। মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জি কনজারভেশন লতে আমরা কি পড়েছিলাম? মেকানিক্যাল এনার্জি কনজারভেশন লতে পড়েছিলাম ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। এটা হলো মেকানিক্যাল এনার্জি ল। এবার এখানে কি টাইপের প্রবলেম থাকতে পারে? ধরো বললো যে স্যার এরকম একটা কেটা রড কি আছে, বললেন? স্যার কেটা কি বললেন? কে কে আই এটা হচ্ছে মানে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক, কি আই লিখলাম ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ওই জন্য, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আর ইউ আইটা হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। একই রকম ভাবে কে এফটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি, আর ইউ এফটা হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। এবার ধরো বললো যে এরকম একটা রড আছে, এরকম একটা মোটা রড আছে, সেটাকে এ এন্ড এর সাপেক্ষে সে হিঞ্জ করা আছে, মানে এন্ড এর সাপেক্ষে সে রোটেট করতে পারে।
এন্ড এর সাপেক্ষে রোটেট করতে পারবে। এবার যখন রডটা এভাবে ছিল, রডটাকে আমি ছেড়ে দিলাম, তো যদি আমি ছেড়ে দিই তাহলে রডটা কি হবে, ঘুরে গিয়ে রডটা পরের সিচুয়েশন আমি ড্র করছি, তাহলে সেক্ষেত্রে রডটা কিরকম ভাবে দাঁড়াবে যদি আমি রডটাকে ছেড়ে দিই। তাহলে রডটা আমার, এটা হবে হিঞ্জটা, এখান থেকে নিচের দিকে ঝুলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে হিঞ্জটা, সেটা সে এভাবে ঝুলে যাবে। তার সেন্টার অফ মাসটা কোথায় ছিল, আগে এখানে ছিল, আর এটার ক্ষেত্রে ছিল এখানে। তো সেন্টার অফ মাসটা এখানে ছিল, ঝুলে গিয়ে এখানে নেমে এসেছে। আমি রেফারেন্স পয়েন্ট ধরে নিচ্ছি, এটা পয়েন্ট অফ রেফারেন্স এটা ধরে নিচ্ছি, এখানে পোটেনশিয়াল এনার্জি যেহেতু ব্যাপার আছে তার জন্য আমাকে পয়েন্ট অফ রেফারেন্স ধরতে হবে। তাহলে দেখো, আমাকে এই জায়গাতে কি কি বের করতে হবে, এই জায়গাতে আমি কি কি বের করতে বলছি, একটা হচ্ছে ওমেগা বের করতে হবে। এই জায়গাতে ওমেগার ভ্যালু কত হবে, মানে যখন রডটা এখান থেকে ঘুরে এইভাবে সিচুয়েশন আসবে তখন এই জায়গাতে ভেলোসিটি কত লাগবে। আলফার ভ্যালু কত হবে সেটা বের করতে বলছি। এসি এর ভ্যালু কত হবে সেটা বের করতে বলছি। এটির ভ্যালু কত হবে সেটা বের করতে বলছি। আর কি বের করতে বলি, এসিএম এর ভ্যালু কত হবে সেটা বের করতে বলছি। আর নর্মাল রিঅ্যাকশন বের করলে বের করতে পারি আমরা। আচ্ছা, এই কটা দেখা হবে। প্রথম হচ্ছে দেখো, ওমেগার ভ্যালু বের করা। তো ওমেগার ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, কাইনেটিক এনার্জি কনজারভেশন থেকে আমরা বের করে নিতে পারবো। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আলফার ভ্যালু বের করে সেখান থেকে আমরা বের করতে পারি, কিন্তু ওটা থেকে করা থেকে সবচেয়ে বেটার হবে কাইনেটিক এনার্জি থেকে বের করা, কারণ আলফার ভ্যালু সব জায়গায় কিন্তু ধ্রুবক হবে না, কারণ টর্কের ভ্যালু আস্তে আস্তে কিন্তু কমবে। সবচেয়ে ভালো উপায় হলো এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনজারভেশন দিয়ে ক্যালকুলেট করা। কাইনেটিক এনার্জি কনজারভেশন দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এনার্জি কনজারভেশন ল কি ছিল এটা, সরি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। এবার এক্ষেত্রে কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যদি কথা বলি, রডটাকে এখান থেকে রিলিজ করেছি, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জির ভ্যালু কত, বলো অপশন, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ভ্যালু কত হবে। জিরো হবে, এটা জিরো হলো। শারমিন বলো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হবে। আর রেফারেন্স লেভেল এটা ধরেছে, যেটা যেটা গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছে। শারমিন, আচ্ছা, এটা ঘুমিয়ে গেছে রে। স্যার জিরো হবে। জিরো হবে। আচ্ছা, ফাইনাল কাইনেটিক এনার্জি আমি জানি না, কিন্তু ফাইনাল কাইনেটিক এনার্জির জন্য ফর্মুলা এখানে কত লিখবো, হাফ এম ভি স্কোয়ার না হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার, কোনটা লিখতে হবে। হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার, কেন এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে। এটা হলো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। ফাইনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হবে, সাগুপ্তা বলো। রডটার লেন্থ হচ্ছে এল, রডটার লেন্থ হচ্ছে এল, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে। মানে L/2 ধরতে হবে, তো সেন্টার অফ মাসের লেন্থটা ধরতে হবে, আর mg L/2 তাহলে এম জি এল বাই টু পজিটিভ না নেগেটিভ নেব। পজিটিভ। নেগেটিভ নিতে হবে, হাই নিচের দিকে তো। দেখো রেফারেন্স লেভেল আমি এটা ধরেছি, তাহলে এটা কোন দিকে হবে, নিচের দিকে ধরতে হবে, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে এখানে হবে ধরবো আমরা মাইনাস এম জি, কতটা নিচের দিকে নেমেছে সেটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে এল বাই টু, তাহলে এল বাই টু। তাহলে এখান থেকে আমরা ওমেগার ভ্যালু পেয়ে যাবো আমরা। এবার ওমেগা পুট করো, তাহলে আমরা কত পেয়েছি, হাফ আই। আচ্ছা, আইটাকে আমি একবার লিখে নিই, কি দরকার আছে আবার লেখা। রডের জন্য আই কত আমরা শিখলাম, রডের জন্য সেটা হচ্ছে এম, এন্ড এর সাপেক্ষে যেহেতু আছে, তাহলে এম স্কোয়ার বাই ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু এম জি এল বাই টু। তাহলে এখান থেকে টু টু কেটে যাচ্ছে, আমাদের
কেটে যাচ্ছে, তাহলে ওমেগার ভ্যালু একটা এমও কেটে যাচ্ছে, ক্যাপিটাল এম স্মল এম। তাহলে এখানে যদি ওমেগার ভ্যালু ক্যালকুলেট করি, ওমেগার ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ওমেগা পেয়ে যাচ্ছি, টু কেটে গেছে 3, তাহলে ওখানে 3 চলে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 3g বাই একটা কেটে গেছে, একটা থাকছে এল, এল। তাহলে ওমেগার ভ্যালু আমরা পেয়ে গেলাম 3g/l। এবার আলফা, তাহলে এটা আলফা ভ্যালু বের করতে গেলে প্রথমে টর্ক বের করতে হবে, টর্ক সমান আই ইন্টু আলফা লিখ, ভ্যালু কি হবে সেটা এখন সিচুয়েশন কেমন হয়েছে, সিচুয়েশনের এমজি করছি না সোজা নিচের দিকে, তাহলে এই এমজি কি কোনো টর্ক দেবে না দেবে না বলো, এই এমজি কোনো টর্ক দেবে? না। কেন, সেটা হিঞ্জ বরাবরই কাজ করছে, তাহলে হিঞ্জ বরাবর কাজ করলে তো সেখানে কোনো টর্ক আসবে না, তাহলে এখানে এমজি কোনো টর্ক দিচ্ছে না। এমজি যদি টর্ক না দেয় তাহলে এখানে, তাহলে টর্ক যদি এই সিচুয়েশনে 0 হয় তাহলে আই ইন্টু আলফা, তাহলে আলফার ভ্যালু কত হবে এই সিচুয়েশনে, আলফার ভ্যালু 0। তার মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ভ্যালু কত পাচ্ছি আমরা সিচুয়েশনে 0। যে তার যে ভেলোসিটি আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে থাকবে, যদি যখন এদিকে যাবে তখন টর্ক আবার উল্টো দিকে কাজ করবে, তার জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি কমবে। কিন্তু আমরা ওই চাইছি, তাহলে ওই সিচুয়েশনে কি হচ্ছে, এটির ভ্যালু 0। আবার এসির ভ্যালু লাগবে, এসির ভ্যালু তো হবে, এসির ভ্যালু এই সিচুয়েশনে ওমেগা স্কোয়ার ইন্টু কত হয়, ওমেগা স্কোয়ার ইন্টু আর, আর এর ভ্যালু কত, L/2। ওমেগার ভ্যালু কত পেয়েছি আমরা এটা, তাহলে এটা স্কোয়ার কত পেয়েছি আমরা, 3g/l, আর হোল স্কোয়ার রুট উঠে যাবে, ইন্টু এল, এল এল কেটে যাচ্ছে, আমরা পেয়েছি 3g/2। তাহলে এসিএম এর রুট ওভার এসি তার হোল স্কোয়ার প্লাস এটি তার হোল স্কোয়ার, এটির ভ্যালু তো 0, তাহলে এখানে আমরা পেয়েছি শুধুমাত্র এসি, আর এসির ভ্যালু পেয়েছি 3g/2। তাহলে এর আগের অঙ্কটা দেখো, এর আগের অঙ্কটাতে কিন্তু ছিল, ছিল আর এটি নট ইজ ইকাল টু 0 ছিল। এর আগের এই অঙ্কটাতে কি করলাম সেটা দেখো, বুঝতে পেরেছো প্রবলেমটা সবাই, না বুঝতে পারোনি? এই প্রবলেমটাতে মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই ওমেগার ভ্যালু বের করা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না, কার কোথায় বুঝতে অসুবিধা আছে বলো? কেউ কিছু বলছে না। তো পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কত হয়, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউ সমান হচ্ছে এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি mg ইন্টু a। এবার এইচটা যদি উপরের দিকে হয়, মানে যদি আমি এরকম বলি, রেফারেন্স লেভেল হচ্ছে এটা, একটা অবজেক্ট ধরো এখানে আছে, তাহলে এখান থেকে এইটুকু হাইট যদি এইচ বলি আমি, তাহলে এই পয়েন্টের লেভেলে যেটা, এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে লিখছি, পোটেনশিয়াল এনার্জি ভ্যালু যাচ্ছে mg, এটার হাইট যদি এইচ হয় তাহলে সেটার ভ্যালু হবে এইচ। কিন্তু আমি যদি নেই পয়েন্টটা ধরো এখানে, রেফারেন্স সেটা যদি এখান থেকে এটা যদি হাইট ধরো কিছু একটা এইচ ড্যাশ, তাহলে আমি ব্ল্যাক পয়েন্টের রেফারেন্সে যদি পোটেনশিয়াল এনার্জি লিখি তাহলে কিন্তু সেক্ষেত্রে তার জন্য সেটাকে mg মাইনাস সাইন ইউজ করি, কিন্তু থার্ড লেভেলের দিকে থাকলে পোটেনশিয়াল এনার্জি মাইনাস হবে, উপরের দিকে পোটেনশিয়াল এনার্জি কি হবে, প্লাস হবে। হ্যাঁ, যদি এরকম ধরতাম যে রেফারেন্স লেভেলটা ধরো আমি এখানে ধরেছি, ডট ডট লাইনে এখানে ধরেছি, তাহলে সেক্ষেত্রে এই সিচুয়েশনে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হতো, ওখানেই আছে, তাহলে তার কত হতো, 0 হতো। আর এই অবজেক্টটা পোটেনশিয়াল এনার্জির জন্য এখান থেকে কত হয়ে যেত, এটা হলো এইচ আর এটা হচ্ছে এইচ ড্যাশ, তাহলে টোটাল হাইট হচ্ছে এইচ প্লাস এইচ ড্যাশ, তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টের রেফারেন্সে পোটেনশিয়াল এনার্জি কত হতো, তার এই অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি হয়ে যেত কত, তাহলে mg, টোটাল হাইট কত হচ্ছে এইচ প্লাস এইচ ড্যাশ। তার মানে পোটেনশিয়াল এনার্জি সবসময় ডিপেন্ড করে রেফারেন্স লেভেল আমি কোথায় ধরছি। এর আগে যে অঙ্কটা করলাম আমি, সেটার ক্ষেত্রে কিন্তু আমি রেফারেন্স এখানেও ধরতে পারতাম, আমার যদি মনে হয় লেভেলটা এইখানে প্রবলেম হবে না, সেক্ষেত্রে কি হবে,
ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি তখন কিন্তু জিরো হবে না, কারণ ইনিশিয়াল কত হবে এখান থেকে, এটা এইচ এল বাই টু হয়ে যাবে। আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু তখন জিরো চলে আসবে, তখন এই ক্ষেত্রে আমার এখানে চলে আসবে এল বাই টু এখানে, এটা হচ্ছে হাফ এম হাফ আই ওমেগা, সেটা ভ্যালু তখন জিরো চলে আসবে। তো এটা হলো যদি আমি জিরো পুট করতাম তাহলে আগের মতো ক্যালকুলেশন চলে আসলো, মানে এই সিচুয়েশনটাই চলে আসলো। তারপরে পোটেনশিয়াল এনার্জি সবসময় রেফারেন্স পয়েন্টের অ্যাবাউটে হবে, রেফারেন্স পয়েন্ট থেকে নিচের দিকে হলে নেগেটিভ, উপরের দিকে হলে পজিটিভ। বুঝতে পারলে অপশন না, কথা বুঝতে পারলেন বলো? আচ্ছা, এবার তাহলে এখানে একটা প্রবলেম আমি দিয়েছি, তোমরা নিজে থেকে করে নেবে, আমি সেটা একটু বলে দিচ্ছি। এটা হলো রডটা আগে এখন তো হরাইজন্টাল ছিল, রডটা এরকম ধরো ভার্টিক্যাল ছিল, সে ভার্টিক্যাল সিচুয়েশন থেকে সে ঘুরে নিচের দিকে পড়েছে এবং সে এই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে। তার হিঞ্জ হচ্ছে এটা, এই পয়েন্টের অ্যাবাউটে সে রোটেট করেছে, মানে এটা হচ্ছে তার হিঞ্জ। এই সিচুয়েশনে ছিল, সে এখান থেকে ঘুরে এভাবে পড়ে গিয়ে এখানে এই সিচুয়েশনে এসেছে। তাহলে এক্ষেত্রে তোমাদের বের করবে যেটা ওমেগার ভ্যালু কত হবে সেটা বের করবে। কিভাবে বের করবে? ইনিশিয়ালি আমি রেফারেন্স লেভেল এখানে ধরে নেবো, এখানে ধরে নিলে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে এম জি। টোটাল লেন্থ যদি রডটার এল হয় তাহলে এখান থেকে এটা কত হবে এল বাই টু, তাহলে সেটা হবে এম জি এল বাই টু। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে? জিরো হবে। ইনিশিয়াল কাইনেটিক এনার্জির ভ্যালু, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল এর ভ্যালু হবে জিরো, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হচ্ছে এটা। ফাইনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হয়ে যাচ্ছে, ফাইনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হচ্ছে জিরো, ফাইনাল কাইনেটিক এনার্জির ভ্যালু হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। এই দুটোকে সমান করব, তাহলে এখান থেকে উত্তর পেয়ে যাবো, নিজে থেকে করে নেবে। এখান থেকে এইগুলো করে নেবে, এসির ভ্যালু বের করে নেবে, এটির ভ্যালু বের করবে, আলফার ভ্যালু বের করে নেবে, তাহলে ওটা করে নেবে, তাহলে তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে বা এখান থেকে এটা ওমেগা তো আমি বের করেছি, বাকিগুলো তোমরা নিজে থেকে করে নেবে তারপর একটা স্টেপ। এটা হলো, ও ওটা ফাইল তো আপলোড করা হয়নি বোধহয়, তারা একবারে দিয়েছে, শিখে নাও, কারণ যদি দিয়ে দেয় তাহলে যেন করতে পারো। এটা প্রবলেম করার জন্য একটা ওয়ে হলো, খুব লেন্দি দুটোই প্রসেস দেখিয়েছি। যেরকম তোমাদের যখন নিউটনস ল আমি পড়াই তখন আমি একটা শিখিয়েছিলাম যে চালানোর জন্য ফোর্স মাইনাস থামার জন্য ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ, এখানে এরকম টাইপের পাবো। তার আগে যদি আমি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে কিভাবে করবো সেটা আমরা দেখি। প্রবলেমটা কিরকম টাইপের হয় এখানে, সেটা দেখো। এটা হচ্ছে এরকম টাইপের, ধরো আচ্ছা এখানে এরকম টাইপের দিবে, কারণ হচ্ছে কি আহ পুলি না হলে তো সে রোটেট করতে পারবো না, সেরকম হচ্ছে কি এখানে একটা স্ট্রিং আছে, সেখানে সেখান থেকে একটা পুলি হতে পারে, রিক্স হতে পারে, তার উপর দিয়ে একটা কোনো একটা রোপ কারো গা, এবং সে দড়িটার একটা এন্ড, এটা হচ্ছে তার একটা এন্ড, সে এন্ড থেকে একটা মাস স্মল এর মাস সেটা ঝুলছে। যে ডিস্কটা আছে এতক্ষণ ধরে যেগুলো আমরা ক্যালকুলেশন করেছিলাম সেগুলোতে কিন্তু ডিস্কের কোনো মাস ধরেনি, এখানে কিন্তু ডিস্ক হতে পারে বা পুলি হতে পারে, সে পুলির কিন্তু একটা মাস আছে এবং তার মাস হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এই সিচুয়েশনে যদি আমি সেটাকে ছেড়ে দিই, এটা এই মাসটাকে যদি আমি ছেড়ে দিই, এই সিচুয়েশনটা রিলিজ করি, তাহলে কি হবে? এই পুলিটা ঘুরবে, দড়িটা যদি এর গায়ে পাঁচানো আছে তাহলে পুলিটা ঘুরবে এদিকে, একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিয়ে ঘুরবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি জিজ্ঞাসা করতে পারে, যে কি কি বের করতে দিতে পারে? এক জিজ্ঞাসা করতে পারে যে এই দড়িটাতে এই জায়গায় টেনশন কাজ করবে, সেটা ভ্যালু হচ্ছে, তাহলে এই স্ট্রিং এ এই জায়গাতে একটা টেনশন কাজ করবে, যেটাকে আমি টি বলছি। তাহলে এখানে একটা টেনশন কাজ করবে, সে টি, টি এর ভ্যালু আমাকে বের করতে দিতে পারে, টি এর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করে দাও, সেটা বের করতে দিতে পারে। এই যে ডিস্কটা রোটেট করছে, সেই ডিস্কটা একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিয়ে রোটেট করবে, যদি এখানে টর্ক থাকবে সেই আলফার ভ্যালু কত হবে সে বের করতে দিতে পারে।
আর কি বের করতে দিতে পারে? আলফা বের হলো, এখান থেকে এটির ভ্যালু বের করতে দিতে পারে, টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন ভ্যালু কত হবে সেটা বের করতে দিতে পারে। এই কটা জিনিস আমাদের বের করতে দিতে পারে। এই কথাগুলো, এই টাইপের প্রবলেম আমরা কিভাবে করবো। এখানে দেখো দুই ধরনের মোশন কিন্তু কম্বাইন হয়ে আছে। একটা হচ্ছে তোমার এখানে একটা মোশন হচ্ছে এই যে অবজেক্টের আমি যদি কথা বলি, এর কিন্তু হচ্ছে লিনিয়ার মোশন, সে উপর থেকে নিচের দিকে নামবে বা নিচ থেকে উপরের দিকে যাবে, মানে অবজেক্টটা উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে, মানে তার মোশনটা হচ্ছে লিনিয়ার, উপরের দিকে না হয় নিচের দিকে। কিন্তু এই যে ডিস্ক হতে পারে বা যেটা আমি পুলি বলছি, যে কিছু হতে পারে, সেটার মোশন কিন্তু সার্কুলার হচ্ছে। তাহলে সার্কুলারটা বলা ভালো হবে, সেটা হচ্ছে তার মোশনটা হচ্ছে তোমার রোটেশনাল মোশন। তাহলে এখানে একটা, এটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, আর এই অবজেক্ট তাহলে এটা মোশন সলভ করার জন্য একটা উপায় হলো কি, দুটোর জন্য আমাদেরকে আলাদা আলাদা ভাবে ইকুয়েশন লেখা, এবং সে দুটো থেকে দুটোর মধ্যে একটা রিলেশন বের করা এবং তারপরে সলভ করা। তাহলে নর্মাল প্রসেস হলো কিরকম, যে আমি যদি এটার জন্য ইকুয়েশন লিখি, তাহলে আমরা এটার জন্য ইকুয়েশন লিখবো টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা। টাওয়ার ভ্যালু আমরা বের করবো, টাওয়ার ভ্যালু কত হবে বলো, এখানে টাওয়ার ভ্যালু কত হবে কে বলতে পারবে বলো? রেডিয়াস হচ্ছে আর, টেনশন হচ্ছে এখানে কত টি, তাহলে ইন্টু আর হচ্ছে ট ইকুয়াল টু আই। আই এর ভ্যালু আমি লিখছি না এখন, সেটা কি কি হবে, রিং হবে না কি হবে, সে অনুযায়ী আই এর ভ্যালু হবে ইন্টু আর। তাহলে এখান থেকে টি এর ভ্যালু আমরা বের করতে পারি, যে টি এর ভ্যালু হচ্ছে আই ইন্টু আলফা বাই আর। এটা হলো আমাদের টি এর ভ্যালু, বের করলাম যে টেন্সের এখানে কত হবে এই রূপটাতে, সেটা আমরা বের করলাম, একটা ইকুয়েশন হলো। এটা হলো রোটেশনাল মোশন থেকে আমি এই ইকুয়েশনটা লিখলাম। এবার ট্রান্সলেশনাল মোশন থেকে আমরা লিখতে হবে, তাহলে ট্রান্সলেশনাল মোশন থেকে আমরা কিভাবে লিখতে পারি? আমি কি শিখেছিলাম, চালানোর জন্য ফোর্স কত হবে এখানে, এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে কত এম ইন্টু জি। তাহলে এম জি হচ্ছে চালানোর জন্য ফোর্স, থামানোর জন্য ফোর্স কত হবে, মাইনাস টি ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এটা হচ্ছে এই অবজেক্টটা নিচের দিকে অ্যাক্সেলারেশন। এবার এখান থেকে আমি যদি এই টি এর ভ্যালুটা এখানে পুট করে দিই, তাহলে দেখো টি এর ভ্যালুটা পুট করলে আমরা কি পাচ্ছি, তাহলে হচ্ছে আমার এম জি মাইনাস টি এর ভ্যালু পুট করলে আই ইন্টু আলফা বাই আর ইকুয়াল টু এম ইন্টু এ। আচ্ছা এটা কত হয়, এখানে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আছে সেটা কোন দিকে, এই দিকে, সেটা হয়ে যাচ্ছে এটি। ওই অ্যাক্সেলারেশন নিয়ে তো নিচের দিকে নামতে পারবে, মানে এই যতটা অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে এই স্ট্রিংটা দুইটা, সেই অ্যাক্সেলারেশন নিয়ে তো এটা ওর সাথে নামবে, কারণ স্ট্রিংটা তো আর দৈর্ঘ্যে বাড়ছে না, মানে সেটা হচ্ছে নন স্ট্রেট স্ট্রিং। তাহলে সেটা যদি দৈর্ঘ্যে না বাড়ে, তাহলে এটা আমরা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে আই আলফা ইন্টু আর। আচ্ছা এবার এখান থেকে ক্যালকুলেশন করে আলফার ভ্যালু আমি বের করবো। এবার আলফার ভ্যালু যদি বের করি, তাহলে এটা ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে আমরা কথা হচ্ছি এম জি ইকুয়ালস টু, আলফাটাকে কমন নিয়ে নাও, তারপর পাচ্ছি এম আর প্লাস আই বাই আর। তাহলে এখান থেকে আলফার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম জি, এটা যদি আমি এলসি নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম আর স্কোয়ার প্লাস আই, আর এই আরটা ঘুরে উপর দিকে চলে যাবে। তাহলে আমরা আলফার ভ্যালু কত পেলাম, এটা। এত পর্যন্ত বুঝতে পেরেছো না, বুঝতে পারেনি কেউ? স্যার যে এর আলফাটা বের মানটা না করলাম বার করলেন, আলফা আর ওইটুকু একবার বলুন। আচ্ছা এর মানটা আলফা ইন্টু আর কেন করলাম, দেখো আমি যদি বলি যে দইটা যে এর গায়ে দইটা যে প্যাঁচানো আছে, এর গায়ে তো একটা দড়ি প্যাঁচানো আছে, এটা এই দড়িটাকে টানছে নিচের দিকে। তা দড়িটা যদি আমি যদি বলি যে দড়িটা নিচের দিকে নেমে আসছে, সেটা এটি অ্যাক্সেলারেশনের নিচের দিকে নেমে আসছে, তাহলে এর তো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ভ্যালু যেটা আছে সেটাই তো এক হবে, কারণ দড়িটা তো এর গায়ে পেঁচানো আছে। তাহলে এ যতটা ঘুরছে, এভাবে মনে রাখতে পারি যে যতটা ঘুরছে তার সারকামফারেন্স যেটা আছে, মানে যেটা আমরা বলি কি এটাকে বলে পরিধি যেটা আছে, সেটার উপর দিয়ে যতটা লেন্থ যাচ্ছে সেটাকে তো নিচের দিকে নেমে আসছে।
মানে আমি এরকম ভাবে ভাবতে পারি যে সে যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরে রেডিয়াস যদি আর হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা, সে রিলেশন মনে রাখতে পারি। সেটা হচ্ছে ডিএস বাই ডিটি করতে পারি, সেটা হচ্ছে আর ইন্টু ডি থিটা বাই ডিটি। এটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করলে ডি টু এস ডিটি টু ইজ ইকুয়াল টু আর ডি টু থিটা ডিটি। এটাই হচ্ছে আমরা লিখছি এটি, আর এটা লিখছি আর ইন্টু এটা হচ্ছে আলফা। মানে এখানে বলতে চাইছি কি যে 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 এটা ঘুরে রোটেট করছে, সেটার উপরে যে স্প্রিংটা আটকানো আছে, এর গায়ে লেগে আছে, যেহেতু সে এতটা ঘুরবে, রোটেট যতটা করবে ততটা স্প্রিং তো নিচের দিকে নেমে আসবে। তাহলে এখানে যে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে, ওই জন্য সেটাকে আমরা আর ইন্টু আলফা লিখছি। বুঝতে পারলে? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম তাহলে এর এবার। উপর যে দড়িটা আছে, সে দড়িটা যদি এর উপর যে স্লিপ করে যেত, তাহলে কিন্তু এটা লিখতে পারতাম না। স্লিপ তো করছে না, দড়িটা এর উপরে লেগে আছে, যতটা দড়ি নিচের দিকে নেমে আসছে অতটাই এ ঘুরছে, মানে এর পরিধিটা অতটাই ডিস্টেন্স ট্রাভেল করছে বা ভাবতে পারে। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু ক্যালকুলেট করলাম। এবার আলফার ভ্যালু বেরিয়ে গেল। এবার আলফার ভ্যালু বেরোলে আমাদের এটি বেরিয়ে যাবে। এটির ভ্যালু কত হবে? আর ইন্টু আলফা, যেটা আমরা একটু আগে ইউজ করেছি এখানে অলরেডি। এই যে এখানে যেটা এটি বলছিলাম সেটাই। এটির ভ্যালু আমাদের বেরোলো। এবার আমাদের টিও বেরিয়ে যাবে। এর জন্য আমাদের ইকুয়েশন কত ছিল একটু আগে দেখলাম, এই যে এই ইকুয়েশনে বসাও। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত? টি ইজিক্যাল টু, এটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে mg মাইনাস এম ইন্টু এটি। তাহলে এটির ভ্যালু আমরা এখানে পুট করবো। তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু পেয়ে যাবো? টি এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। এবার এটাকে এত ঝামেলা না করে দেখো, এটাকে আমরা চালাকি করে করতে পারি। সেটার জন্য কি, আচ্ছা আমি যখন বলেছিলাম তোমাদের ইয়ে পড়ানোর সময়, নিউটনস ল পড়ানোর সময়, তখন আমি কি বলেছিলাম? এফ চালানে वाला माइनस एफ रोकने वाला ইন্টু কি বলেছিলাম? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে টোটাল মাস এম ইন্টু এ। তাহলে এখানে তাহলে চালানোর জন্য ফোর্স, থামানোর জন্য ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখানে ওরকম ভাবে করবো আমরা। এখানে কি লিখবো? চালানে वाला টর্ক, তারপরে হচ্ছে মাইনাস रोकने वाला টর্ক, ইন্টু এখানে এম লিখবো না, সেটা হবে আই ইন্টু আলফা। তাহলে সেম একই রকম ভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে চালানোর জন্য টর্ক মাইনাস থামানোর জন্য টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। এটা করে নিলে আমরা কি করবো? সরাসরি ইকুয়েশনটা পেয়ে যাবো। দেখো এবার যেটা আমি ছবি এঁকেছিলাম, সেই ছবিটা থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা আমি একটা ছবি আঁকছি। তাহলে সেটা যদি আমি করি, এখানে দেখো সেটা হচ্ছে এই যে এখানে যে আইটা লিখেছি, সেই আইটা হচ্ছে কি সিস্টেমের, পুরো সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম। এবার আমি প্রবলেমটা করছি, যেটা প্রবলেমটা করছিলাম একটু আগে। তাহলে এখানে একটা স্ট্রিং আছে, এখান থেকে একটা পুলি হতে পারে বা কোনো একটা সার্কুলার ডিস্ক আছে, গা থেকে একটা স্ট্রিং ঝুলছে। তার গা থেকে একটা স্ট্রিং ঝুলছে। এখান থেকে সোজা একটা স্ট্রিং এভাবে ঝুলছে। আচ্ছা, এখানে একটা মাছ ঝুলানো আছে, সেটা হচ্ছে এম। এবার এটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, যা কিছু একটা হতে পারে। এর মাস মোমেন্ট অফ ইনার্সিয়া ধরো আই ধরলাম এর সাপেক্ষে। এবার দেখো সিস্টেমটা রোটেট করছে কোনটা পয়েন্টের সাপেক্ষে? অ্যাবাউটে, এটা পয়েন্টের সাপেক্ষে। তাহলে এবার আমি করবো কি, চালানোর জন্য টর্ক রোটেট করাচ্ছে কে? এখানে যে টর্কটা কাজ করছে তার জন্য এই রোটেট করছে এই দিকে। তাহলে এইদিকে যে বরাবর যে টর্ক আছে সেটা হচ্ছে চালানোর জন্য টর্ক। টর্ক এখানে হচ্ছে, তাহলে এখানে টর্ক কে কি কাজ দিচ্ছে? সেটা হচ্ছে ভ্যালু কত হবে সেটার জন্য টর্ক, এ পয়েন্টের অ্যাবাউটে সেটার জন্য টর্ক কত হবে?
দেখো এখানে টেনশন হচ্ছে এই দিকে, এখানে টেনশন হচ্ছে এই দিকে, তাহলে এই দুটো টেনশন তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই নিচের দিকে শুধু ফোর্সটা থাকবে, সেটার ভ্যালু কত, সেটা হয়ে যাচ্ছে এম ইন্টু জি। তাহলে ফোর্স হচ্ছে এম ইন্টু জি, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে চালানোর জন্য টর্ক আমরা কি শিখলাম, টর্ক চালানে वाला माइनस टॉर्क रोकने वाला इज इक्वल टू एक्सेलरेशन, मोमेंट ऑफ इनर्शिया इनटू एक्सेलरेशन। मोमेंट ऑफ इनर्शिया কত, সিস্টেমের, ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার চালানোর জন্য টর্কের ভ্যালু কত পাচ্ছি, সেটা হচ্ছে কত, এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে আর, আর এখানে হচ্ছে এমজি। তাহলে চালানোর জন্য ফোর্স কত, টর্ক কত পেয়েছি আমরা, এমজি ইনটু আর। রোকনে वाला টর্ক, রোক থামানোর জন্য, একে থামানোর জন্য কোনো টর্ক আছে কি, এটাকে থামানোর জন্য উল্টো দিকে কোনো মাস ঝোলানো নেই, তাহলে থামানোর জন্য টর্ক কি কেউ নেই, তাহলে এটা ভ্যালু হচ্ছে জিরো। এবার তুমি বলবে যে পুলির কি কোনো টর্ক হবে না, পুলিকে রোটেট করার জন্য নিজের কোনো টর্ক হবে না, হবে না, কারণ হচ্ছে তার সেন্টার অফ মাস কোনটা কোথায় আছে, এখানে। তাহলে তার জন্য এমজি কাজ করবে এইদিকে, তাহলে ওর অ্যাক্সিস বরাবর যদি এমজি কাজ করে তাহলে সে কোনো টর্ক দেবে না। তাহলে পুলির জন্য, পুলিটাকে টর্ক দিচ্ছে শুধু এই যে মাসটা ঝোলানো আছে, এই স্মল মাসটা, সেটার জন্য টর্ক পাচ্ছি আমরা, ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম। তাহলে সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া কোনটা পয়েন্টের সাপেক্ষে, যে পয়েন্টের সাপেক্ষে সিস্টেমটা রোটেট করছে, তাহলে কোনটা পয়েন্টের সাপেক্ষে সিস্টেমটা রোটেট করছে, এই পয়েন্টের সাপেক্ষে সিস্টেমটা রোটেট করছে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হয়, তাহলে তো এটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া আই প্লাস এই মাস্টার প্লাস এই মাস্টার যে সেই যে এম স্মল মাস অফ, যেটা মতো ভাবতে সেন্টার অফ মাস থেকে লাগবে, তাহলে সেন্টার অফ মাস থেকে সে পয়েন্টের ডিস্টেন্স কত, সে মাস্টার, এখান থেকে ডিস্টেন্স কত হচ্ছে আর, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সি এম জি আর বাই আর প্লাস এম ইন্টু আর স্কোয়ার। এখানে যে আলফা ভ্যালু বের করলাম সেটা দেখো আমি দুটো বের করতে পারছি, মানে বলতে গেলে একটা লাইনে বের, এখানে যে আলফা ভ্যালুটা বের করেছিলাম দেখো সেমটাই বের করেছিলাম, কিন্তু অনেক বড় ক্যালকুলেশন করে আমরা বের করতে পেরেছিলাম। তাহলে এই প্রসেস যদি আমরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে শিখে যাই, তাহলে খুব ছোট ভাবেই যে কোনো প্রবলেম খুব ছোট ভাবে করতে পারবো রোটেশনাল মোশনে। এটুকু বুঝতে পেরেছো না, কার কোথায় প্রবলেম আছে বলো। আর রোকনেওয়ালা যে টকটা আছে ওটা জিরো হলো, আরেকবার বলেন তো। আচ্ছা, ওটা জিরো হলো কেন, ওটা আরো করে বলবো। দেখো যদি, আচ্ছা এটাকে এদিকে ঘোরাচ্ছে, একে থামাচ্ছে কি কেউ, মানে একে কি ব্রেকের মতো করছে, যদি এদিকে একটা মাস ঝোলানো থাকতো, ধরো এদিক থেকে একটা মাস ঝোলানো আছে, এম টু ধরো মাস ঝোলানো আছে, তাহলে সেক্ষেত্রে এই টর্কটা একে এই যে এম মাস এটা আছে, সে কিন্তু এটাকে এদিকে ঘোরাতে চাইতো, আর এ ঘোরাতে চাইতো এদিকে। তাহলে থামানোর জন্য টর্ক এদিকে একটা হতো, কিন্তু এখানে তো এই মাসটা নেই, এই মাসটা তো নেই, এই মাসটা যেহেতু নেই তার জন্য থামানোর জন্য কোনো টর্ক থাকছে না। বুঝতে পারলে, হ্যাঁ স্যার, বুঝতে থামানো পেরেছি। মানে, থামানো মানে যে ওকে ও ঘুরতে বাধা দেবে, সেটা হচ্ছে থামানোর জন্য টর্ক। তো ঘুরতে তো বাধা দেওয়ার জন্য কেউ নেই এখানে। আর কারো কোথায় প্রবলেম, না স্যার। প্রবলেম কারো নেই। এবার এবার এখান থেকে তোমাদের মনে হতে পারে যে আহ, এখানে যে আমরা টেনশনটা নিচ্ছি, এই যে এখানে যে আমরা টেনশনটা ক্যালকুলেট করছি, স্যার, আমি যদি ধরি, বলো, বলছি মোমেন্ট অফ ইনার্সিয়া দুটো একটু বলুন তো, কোনটা 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 কার? এই যে আইটা যেটা লিখেছি, সেই আইটা হচ্ছে এই যে ডিস্ক হতো, তার মোমেন্ট অফ ইনার্সিয়া এক্স এর সাপেক্ষে, রেড কালার যেটা হাইলাইট করলাম, সি অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া এই ডিস্কটার, সেটা হচ্ছে আই।
আর এই অ্যাক্সিসের সাপেক্ষে এই যে মাসটা আছে, এই যে মাসটা, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমি বের করি, তাহলে মাসটাকে আমরা কি ধরবো? পয়েন্ট অবজেক্ট ধরবো। তাহলে সেটা থেকে অ্যাক্সিস থেকে সে পয়েন্ট অবজেক্টের ডিস্টেন্স কত? আমরা কি জানি পয়েন্ট অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কত হয়? পয়েন্ট অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু হচ্ছে এম ইন্টু ওই অ্যাক্সিস থেকে ও পয়েন্টার ডিস্টেন্স। তাহলে এম ইন্টু আর স্কোয়ার, কারণ এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? আর। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে দুটো মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে এম আর স্কোয়ার, ওই জন্য দুটোকে অ্যাড করে দিয়েছি। আমি একটা প্রবলেম করছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। হলো এটা তোমাদের? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এবার এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমি এভাবে দিচ্ছি, দেখো তোমরাই বলবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আগের মতোই একটা পুলি আছে, সে পুলির এই অ্যাক্সিস বরাবর, এই যেখানে সেন্টার আছে সেই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু হচ্ছে আই। এই পুলির এইদিকে একটা মাস ঝোলানো আছে, সেটার মাস হচ্ছে তোমার M2। এইদিকে একটা মাস ঝোলানো আছে, সেটার মাস হচ্ছে M1। আমি ধরে নিচ্ছি M1টা গ্রেটার দেন M2। তাহলে বলো পুলিটা কোন দিকে রোটেট করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ রোটেট করে মানে এই থেকে এদিকে রোটেট করবে। তাহলে এখানে বলো, তাহলে এখানে চালানোর জন্য যে টর্ক, সেটা কোন দিকে, কোনটা টর্ক চালানোর জন্য হবে, ক্লকওয়াইজ টর্কটা না অ্যান্টি ক্লকওয়াইজ টর্কটা? ক্লকওয়াইজ টর্কটা। ক্লক ওয়াইজটা। ক্লকওয়াইজ টর্ক। আচ্ছা, তাহলে এখানে আমরা আগে ইকুয়েশনটা লিখি, তাহলে টর্ক চালানোর জন্য, টর্ক থামানোর জন্য রোক নেওয়ালা ইজিক্যাল টু মাস, তাহলে মাস তো না, এখানে হবে টোটাল সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সেটা হলো আলফা। এবার দেখো এখানে বলো কোনটা মাস চালানোর জন্য টর্ক দিচ্ছে, M1 না M2? আমি ভাবো যে যদি আমি ভাবি যে এই মাসটা নেই, এই মাসটা ভাবে যে এই মাসটা নেই, তাহলে এই যে মাসটা আছে সেই মাসটা এটাকে কোন দিকে ঘোরাতে চাইছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে ঘোরাতে চাইছে পুলিটাকে? এই মাসটা যদি এখানে ঝুলানো থাকে, তাহলে এখানে যে দড়িটা পেঁচানো আছে, দড়িটাকে যদি তুমি এদিকে নিচের দিকে টানো, তাহলে এটা কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ মানে ঘুরবে ঘোরাবে। ক্লকওয়াইজ ঘোরাবে। তাহলে এই মাসটা হচ্ছে তাহলে কি ক্লকওয়াইজ, তাহলে এটা দিবে ক্লকওয়াইজ টর্ক। তাহলে ক্লকওয়াইজ টর্কের ভ্যালু কত হবে, মাস এখানে কত হবে, সেটা হচ্ছে M1 × G। এখানে টেনশন হচ্ছে T1 আর এখানে এটা হচ্ছে T2, সরি T2 লিখছি, তাহলে এটা হবে আমার T1। তাহলে এখানে চালানোর জন্য টর্ক যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই দুটো তো ক্যান্সেল আউট হয়ে যাবে, দরকার নেই। তাহলে আমাদের থাকছে M1 × G, আর এখান থেকে ডিস্টেন্স কতটা আছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সবসময় অ্যাক্সিস থেকে লাগবে, সেটা বলা হচ্ছে আমার আর। দেখো থামানোর জন্য এখানে টর্ক আছে, সেটা হচ্ছে কোনটা, এ কি করছে, M2 মাসটা কি করছে, এটাকে এদিকে ঘুরতে, এই যে এদিকে ক্লকওয়াইজ ঘুরছে, সেটাকে ঘুরতে বাধা দিবে। তাহলে এখানে থামানোর জন্য একটা টর্ক আছে, মানে এই যে M2 মাসটা আছে, সেটা যদি আমি বলি যে এই মাসটা না, আমি যদি ভাবি যে এবার এই মাসটা নেই, এই মাসটা নেই, এবার যদি এটা ভাবি, এবার এই এই দড়িটাকে যদি আমি টানি, তাহলে এটা কোন দিকে নামবে, এইদিকে, এইদিকে ঘুরতে চেষ্টা করবে, মানে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই টর্কটা কি করছে, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে। তাহলে সেটার জন্য যদি আমি টর্ক ক্যালকুলেট করি, তাহলে মাইনাস এর জন্য টর্কের ভ্যালু কত হবে, সেটা হয়ে যাচ্ছে M2 × G। আচ্ছা এখানে একটা কথা বলো, যে এখানে যে টেনশন দুটো হবে, এটাকে কি আমি T1 আর দুটোকে T1 লিখতে পারবো না, পারবো না বলো? আগে হ্যাঁ দেখো লেখা নিউটন সময় যাবে যখন তো। পড়তাম তখন কিন্তু,
আগে যখন নিউটনস ল লিখতাম তখন কিন্তু এটাকেও টি1 এটাও টি1 লিখতাম, এদিকেও টি1 এদিকেও টি1, মানে একটা পুলির উপরে যে স্ট্রিংটা থাকতো, পুলির উপরে যে স্ট্রিংটা থাকতো সেটাতে সব জায়গাতে আমরা টেনশন সেম ধরতাম। Right there. যেটা আমি করেছিলাম, এদিকে মাস হচ্ছে m1, এখানে মাস হচ্ছে m2। আমি যদি বলি m1 গ্রেটার দ্যান m2, তাহলে সেখানে টেনশন, এই জায়গায় টেনশনের জন্য ফর্মুলা লিখেছিলাম সেটা কত, সেটা লিখেছিলাম t is equal to 2m1 m2 by m1 plus m2 into g। এখানেও টেনশনের ভ্যালু সেটাই ছিল, এবং এটি আর এটি এর ভ্যালু, এটাও টি হলে এটাও টি হতো, দুই দিকে টেনশনের ভ্যালু সেম হতো। কারণটা হলো এখানে যে পুলিটা ছিল সে পুলিটা ছিল মাসলেস পুলি, কত ছিল, 0 ছিল, তার জন্য দুই দিকে টেনশন সেম ছিল। এক্ষেত্রে কিন্তু যে পুলিটা নিয়েছে সে পুলিটা কিন্তু মাস আছে, তার মানে পুলিটাকে রোটেট করার জন্য কিছুটা ফোর্স তো কনজিউম করে নেবে, কিছুটা ফোর্স তো নিজে থেকে সরিয়ে দিবে। তাহলে এটার জন্য তো এদিকে টেনশন তো আমি আর টি1 লিখতে পারবো না, মানে এখানে টেনশন কত লিখতে হবে, টি2, আর এখানে টেনশন হবে টি2। টি1 আর টি2 এর ভ্যালু সেম হবে না। বুঝতে পারলে কেন সেম হবে না? বুঝতে হবে না? কেউ কিছু বলো, চুপচাপ থাকলে কিভাবে বুঝবো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। বাকিরা বুঝতে পারলে কেন সেম হবে না? যেহেতু পুলির মাস আছে বলে, পুলিটা যেহেতু মাস আছে তার জন্য দুই দিকে টেনশন সেম হচ্ছে না, কিন্তু পুলিটার মাস না থাকলে দুই দিকে টেনশন সেম হতো। এবার একই এটা এটা তো কেটে যাবে। এখানে রোকনেওয়ালা টর্ক যেটা আছে সেটার ক্ষেত্রে টর্কের ভ্যালু কত হবে, সেটা হচ্ছে m2 × g, আর এখান থেকে এটুকু ডিসটেন্স হচ্ছে r, তাহলে সেটা হচ্ছে r ইকুয়াল টু সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে লিখতে হবে। তাই এটা আমি মুছে দিয়ে লেস থেকে তাহলে আমার লাভ নেই। তাহলে সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া, এবার দেখো এই পয়েন্টের অ্যাবাউট এর ভালো করে বুঝো না তো বুঝতে পারবে না। এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছে। এই পয়েন্টের অ্যাবাউটে কটা অবজেক্ট আছে, অবজেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে সেটা তিনটা। একটা হচ্ছে ওই ডিস্কটার আই প্লাস, একটা হচ্ছে এই মাসটার ওই এই পয়েন্টের অ্যাবাউটে, তাহলে এই পয়েন্টের অ্যাবাউট এই মাসটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, এখান থেকে ডিসটেন্স কত হচ্ছে আর, তাহলে পয়েন্ট অবজেক্ট ভাবতে পারি, তাহলে m1 × r প্লাস এই মাসটার মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা হয়ে যাচ্ছে m2 × r। তুমি বলবে স্যার এটাকে মাইনাস করবেন না, তাহলে হচ্ছে মোমেন্ট m1 অফ ইন্টু আর ইনার্সিয়া তো আর স্কোয়ার। ভেক্টর কোয়ান্টিটি না। হ্যাঁ, m1 × r² হবে। যেহেতু ভেক্টর কোয়ান্টিটি না বলে আমরা কি করছি, সবসময় মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা পজিটিভ ধরবো, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া সবসময় অ্যাডই হবে, মাইনাস তো হয় না। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া, টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া সিস্টেমের এটা পেলাম ইনটু আলফা। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু সরাসরি বের করতে পারবো। সেটা ভ্যালু হচ্ছে কত, তাহলে আলফা ইকুয়ালস টু g × r কমন নিয়ে নাও, তাহলে থাকছে আমার m1 - m2 বাই টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া m × m1 r² প্লাস m2 × r²। তাহলে এখান থেকে আমাদের আলফার ভ্যালু বেরিয়ে গেল। এবার আলফার ভ্যালু বেরিয়ে গেলে এবার পরপর আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমি যদি এটার জন্য ক্যালকুলেশন করতে চাই, টি1 এর ভ্যালু বের করতে চাই, তাহলে টি1 এর আমরা কি ক্যালকুলেশন করবো, চালানোর জন্য ফোর্স হচ্ছে m1 × g, চালানোর জন্য ফোর্স হচ্ছে m1 × g, থামানোর জন্য ফোর্স হচ্ছে t1 ইজ ইকুয়াল টু মাস m1 × a। আচ্ছা, এখান থেকে এটা যেটা হবে সেটা হচ্ছে এটি, কিন্তু এখান থেকে এটির ভ্যালু আমরা বের করতে পারি, এটি সমান কত হবে, আলফা × r, সেখান থেকে এই ভ্যালু বেরিয়ে যাবে। আর এই এটিটা আমরা এখানে পুট করলে এখান থেকে আমরা টি1 এর ভ্যালু পেয়ে যাবো। কেন এখানে চালানোর জন্য ফোর্স হচ্ছে কোনটা, m1 × g, কারণ সিস্টেমটা এই মাসটা কোন দিকে নাচছে, নিচের দিকে, তার মানে m1 × g টা হচ্ছে চালানোর জন্য ফোর্স। এবার যদি আমাকে টি2 বের করতে বলে, তাহলে টি2 এর ভ্যালু আমরা কিভাবে করবো, তাহলে টি2 এর জন্য দেখো চালানোর জন্য এখন ফোর্স কোনটা হবে, টি2 হবে, কেন এটা মাসটা উপর দিকে উঠছে। তাহলে টি2 হচ্ছে চালানোর জন্য ফোর্স, তাহলে টি2 মাইনাস থামানোর জন্য ফোর্স হচ্ছে m2 × g ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাসের ভ্যালু হয়ে যাচ্ছে m2 × অ্যাক্সেলারেশন হচ্ছে at।
তাহলে এখান থেকে আমরা এটির ভ্যালু এখান থেকে যে পেয়েছি সেটা আমরা এখানে যদি পুট করে দিই তাহলে আমরা T2 এর ভ্যালু পেয়ে যাবো। এবার তাই আর কি মনে রাখবো আমরা, যদি যদি কোনো প্রবলেমে দেখো যে যে পুলিটা দিয়েছে সে পুলিটার মাস আছে, তাহলে আমাদের এই প্রসেসে T1 T2 ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আর যদি দেখো যে পুলির কোনো মাস নেই, তাহলে যেটা আমরা শিখেছিলাম যে টি ইজিক্যাল টু 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, সেটা দিয়ে আমরা করে নিতে পারবো। তাহলে ওইটা পরীক্ষাতে ভালো করে লক্ষ্য করে দেখে নেবে যে পুলির মাস বলেছে কিনা। পুলির মাস যদি বলে তাহলে বলে দেবে সে পুলিটা কেমন, তার কনফিগারেশন বলবে। বা যদি মোমেন্ট কোন সময় বলে দেবে যে পুলির মোমেন্ট অফ ইনার্সিয়া বলে দেবে, তাহলে পুলির মোমেন্ট অফ ইনার্সিয়া বলে দেখ বা পুলির মাস বলে দেখ, সেক্ষেত্রে কিন্তু দুই ক্ষেত্রে টেনশনের ভ্যালু সেম হবে না, T1 T2 ভ্যালু আলাদা হবে, এবং T1 T2 ভ্যালু বের করার জন্য আমাদের এতটা ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারলে? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হলো। তাহলে আমরা এটা করলাম আর এটা করলাম। এবার এখানে একটা প্রবলেম দিয়েছিল 2017 প্রবলেম দিয়েছিল, সোজা প্রবলেম দিয়েছিল, দেখ কি বলেছে। A rope is wounded around a hollow cylinder of mass এত কেজি and radius এত কেজি। hollow cylinder, তাহলে hollow cylinder এর moment of inertia কত হয় সেটা তোমরা জানো। What is the angular acceleration of the cylinder if the rope is pulled down with a force of, তাহলে t এর ভ্যালু বলে দিচ্ছি, আলফার ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা করবো কি হবে, টর্ক ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু আলফা। টর্কের ভ্যালু কত, টেনশন কত হচ্ছে 30 ইন্টু রেডিয়াসের ভ্যালু হয়ে যাচ্ছে আর কত, রেডিয়াস হয়ে যাচ্ছে 40 ইন্টু 10⁻²। তাহলে টর্কের ভ্যালু হয়ে গেল, যেটা মিটার করতে হবে, ইকুয়ালস টু এখানে আই মোমেন্ট অফ ইনার্সিয়া, এর হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, mr স্কোয়ার। এম mr আর square by স্কোয়ার। 2 তাহলে mr square mr square। এম আর স্কোয়ার হলো সিলিন্ডার হলে, তাহলে এম আর স্কোয়ার যদি হয় তাহলে এখানে এম এর ভ্যালু কত বলা আছে, সেটা হলো 3 হচ্ছে 3। আর এর ভ্যালু কত আছে 40 ইন্টু 10⁻², তার হোল স্কোয়ার ইন্টু আলফা। তাহলে আলফার ভ্যালু এখান থেকে বের করে নাও তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আলফার ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে আলফা ইজিক্যাল টু চলে আসে, একটা কেটে আছে দুই দিক থেকে, তাহলে থাকছে এখানে 30/3 ইন্টু 40 ইন্টু 10⁻²। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত হবে আসে দেখো, 1000 চলে আসছে, 1100 আসছে, এখানে এটা কেটে যাচ্ছে, 3 কাটলো, তাহলে উপরে আসছে 100। তাহলে ও 100/4, 100/4 মানে হচ্ছে 25 rad per second square। তাহলে 25 rad per second square মানে বি নম্বরটা। বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো এটা, না বুঝতে পারো নি কেউ? সেম টাইপের অঙ্ক ছিল তোমাদের 2014 ছিল, নিয়ে থেকে করে নেবে। এখানে সলিড সিলিন্ডার বলেছে, এটাতে আগে ছিল হলো সিলিন্ডার, এখানে সলিড সিলিন্ডার, সেখান থেকে সেম ভাবে করে নেবে, সেম টাইপের প্রবলেম। এই টপিকটা একটা কনসেপচুয়াল টপিক, অনেকের হয়তো ক্লিয়ার কনসেপ্ট আছে, অনেক ক্লিয়ার কনসেপ্ট নেই। সেটা হচ্ছে এখানে আমরা বুঝবো যে রোটেশন তিন ধরনের হয়, একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, একটা হচ্ছে রোটেশনাল মোশন, আর একটা হচ্ছে রোলিং মোশন। তাহলে তিন ধরনের আমাদের মোশন হয়, তাহলে সেটা আমরা এখানে শিখবো। একটু দাঁড়াও।
স্যার কিছু বলছেন? শুনতে পাচ্ছি না। না স্যার কিছু বলছে না। আচ্ছা, শুনতে পাচ্ছ? স্যার আর কতক্ষণ করাবেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বেশিক্ষণ না, হয়ে যাবে। কার ছুটি চাইছে? ক্লাস আছে আমাদের। আমাদের কেমিস্ট্রি ক্লাস আছে আবার কটা থেকে? 10টা 10:30। কটা থেকে? 10টা বলেছিল কিন্তু আমরা 10:30 করেছি। আচ্ছা, এই যেটুকু একটু কনসেপ্ট দিয়ে দিই, তারপর ছেড়ে দিচ্ছি। তোমাদের এতদূর পর্যন্ত পড়াবো, ওই কতদূর, এই যে এতদূর পর্যন্ত পড়াবো। আপনার ফোনেও তো চার্জ দেখো, নাই বেশি, তাড়াতাড়ি ছেড়ে দিন। কিনতে তোকে খিদা পেয়েছে? দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, সিন্ধিয়াকে খিদা পেয়েছে। আমি তো বাড়িতে খাচ্ছি, আজকে ওর খিদা আমি পেয়েছে, দেখো। খেতে খেতেই ক্লাস করছি। বাহ, এত সুখ, এরকম সুখ না হলে হয়। কিন্তু একবার ঘুমিয়ে যা না, ক্লাসে অ্যাটেন্ড তো হয়ে আছিস, একবার ঘুম থেকে উঠে যাবি, চাপ নেই। আচ্ছা, এবার দেখো, কর। এবার দেখো ট্রান্সলেশনাল মোশন। আমি কি বললাম, তিন ধরনের মোশন পড়বো। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, একটা হচ্ছে রোটেশনাল মোশন, আর একটা হচ্ছে রোলিং মোশন। তাহলে তিন ধরনের মোশন হয়, ট্রান্সলেশনাল, রোটেশনাল এন্ড রোলিং। যখন ট্রান্সলেশনাল মোশন হবে, তাহলে আমি কোনটা মোশনকে আমরা কি বলবো সেটা দেখো ভালো করে। তাহলে মোশন আমরা ক ধরনের পড়বো, সেটা হচ্ছে মোশন আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, একটা হচ্ছে আমার রোটেশনাল মোশন, আর একটা হচ্ছে আমার রোলিং মোশন। দেখো, ট্রান্সলেশনাল মোশন আমরা কাকে বলবো? ট্রান্সলেশনাল মোশন মানে, বাইরে ট্রান্সলেশনাল মোশন অনেক সময় তো এটাকে লিনিয়ার মোশনে বলা হয়। এটা কখন হয়, যে ধরো কোন একটা অবজেক্ট আছে, সেটা যে কোনো ফর্মের অবজেক্ট হতে পারে। ধরো এরকম শেপের কোনো একটা অবজেক্ট আছে, বা এরকম শেপের কোনো একটা অবজেক্ট আছে, বা এরকম শেপের কোনো একটা অবজেক্ট আছে। যে কোনো শেপের অবজেক্ট হতে পারে। এবার এর সেন্টার অফ মাস এখানে আছে, এর সেন্টার অফ মাস ধরো এখানে আছে, সেন্টার অফ মাস এখানে। এর সেন্টার অফ মাসের যদি অ্যাক্সেলারেশন এদিকে হয়, সেটা যদি ভ্যালু এসিএম লিখি, এর ধরো সেন্টার অফ মাস অ্যাক্সেলারেশন কিছু একটা আছে, এরও কিছু একটা আছে। এবার ট্রান্সলেশনাল মোশন আমি তখনই বলবো যদি এই যে সার্কুলার, ধরো যে এটা যেটা আছে এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে, ধরো এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে, এর পুরো অবজেক্টটা তো অনেকগুলো ছোট ছোট পার্টিকেলের কম্বিনেশন হিসেবে ফর্ম করেছে। এবার যদি দেখা যায় যে প্রত্যেকটা পার্টিকেলের অ্যাক্সেলারেশনের ভ্যালু যে সেন্টার অফ মাসের যে অ্যাক্সেলারেশন আছে সেটাই হয় এবং একই দিক বরাবর হয়, তাহলে এই ধরনের মোশনকে আমরা বলবো ট্রান্সলেশনাল মোশন। এক্ষেত্রেও এর মধ্যে যতগুলো পার্টিকেল আছে প্রত্যেকটা পার্টিকেলের যদি তোমার ইয়ের ভ্যালু সেম দিকে হয় এবং তার ভ্যালু যদি সেম হয়, তাহলে সেটাকে বলা হলো ট্রান্সলেশন। এর ক্ষেত্রে এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটারই যদি অ্যাক্সেলারেশনের ভ্যালু সেম দিকে হয় এবং সেম ভ্যালু হয়, অ্যাক্সেলারেশন হতে পারে, ভেলোসিটিও হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, সবারই যদি ভ্যালু সেম হয়, তাহলে সেই ধরনের মোশনকে আমরা বলবো ট্রান্সলেশনাল মোশন। ভালো করে ব্যাপারটা বুঝতে পারলে?
তাহলে কোনো একটা পার্টিকেলের মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি, ম্যাগনিটিউড এবং ডাইরেকশন যদি সেম হয় তাহলে সেই ধরনের মোশনকে আমরা বলবো ট্রান্সলেশনাল মোশন। ভেলোসিটি বলতে পারি, অ্যাক্সেলারেশন বলতে পারি, যেটা ইচ্ছা সেটা বলতে পারি, দুটোই বলা যেতে পারে। এবার হচ্ছে রোলিং মোশন। রোলিং মোশনের ক্ষেত্রে কি হবে, ধরো এরকম একটা অবজেক্ট আছে, আচ্ছা রোল, কোন একটা অবজেক্ট রোল কখন করতে হবে, সেটা অবজেক্ট যদি সার্কুলার হয়, মানে সার্কুলার শেপের যদি হয়, মানে একটা স্ফিয়ার হলে রোল করতে পারবে, তারপরে তোমার সিলিন্ডার হলে রোল করতে পারবে, রিং হলে রোল করতে পারবে, ডিস্ক হলে রোল করতে পারবে। এবার যদি আমি এরকম ধরনের একটা ইয়ে নিই, এই কি রোল করতে পারবে? এটা রোল করতে পারবে না। তাহলে এই ধরনের অবজেক্টের জন্য তোমাদের রোলিং মোশন দেবে না। তাহলে এবার কথা হলো যে এরকম ধরো একটা শেপের অবজেক্ট আছে, তার রোলিং মোশন যদি আমাকে বের করতে হয়, রোলিং মোশন হলে কি হবে, যে তার সেন্টার অফ মাস যেটা আছে এটা, তার ভেলোসিটির ভ্যালু VCM এর ভ্যালু হয়ে যাবে 0। তার ভেলোসিটি, সেন্টার অফ মাস যেটা আছে, তার সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি থাকবে না, তার মানে তার লিনিয়ার মোশন, লিনিয়ার ভেলোসিটি কিছু থাকবে না। এবারে যদি সেটা হতে হয় তাহলে দেখো এখানে যে পার্টিকেলটা আছে, সেই পার্টিকেলটা যদি আমি অবজেক্টটা এদিকে রোটেট করাই, তাহলে সেই পার্টিকেলটার ভেলোসিটি ডাইরেকশন, ট্যানজেনশিয়াল ভেলোসিটি কোন দিকে হবে? এইদিকে। এই জায়গাতে ট্যানজেনশিয়াল ভেলোসিটি কোন দিকে হবে? এইদিকে। এই জায়গাতে ট্যানজেনশিয়াল ভেলোসিটি হবে আর এইদিকে। এই জায়গাতে ট্যানজেনশিয়াল ভেলোসিটি হবে আমার এইদিকে। এবার দেখো, আমি যেহেতু বলছি প্রত্যেকটার ম্যাগনিটিউড সেম থাকবে, এগুলো শুধু আমি ম্যাগনিটিউড লিখছি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এবার দেখো আমি যদি এটা, এটাকে আমি যদি বলি যে এই যে এটা আছে এটা আর এটা, এই দুটো যদি আমি রেজাল্টেড নিই, তাহলে সে দুটো রেজাল্টেন্টের ভ্যালু কত পাবো? 0 না কিছু একটা ভ্যালু পাবো? বলো বলো, সে দুটো রেজাল্টেন্ট কত হবে? 0 হবে, কারণ দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর কি অ্যান্টি প্যারালাল। তাহলে কি হবে, তার ভ্যালু কত হবে? 0 হবে। একই রকম ভাবে আমি যদি বলি এটা ভেক্টর আর এই ভেক্টর, এই দুটো যদি রেজাল্টেন্ট নিই তাহলে কত হবে? 0 হবে। তাহলে এক্ষেত্রে দেখো যতগুলো ভেলোসিটি আমি নেব প্রত্যেকটা ট্যানজেনশিয়াল, যদি আমি এই জায়গাটার কথা বলি তাহলে এই জায়গাতে ট্যানজেনশিয়াল ভেলোসিটি এইদিকে হবে, এই জায়গাতে ট্যানজেনশিয়াল ভেলোসিটি আমার হবে এইদিকে। তাহলে এই দুটোর যদি আমি রেজাল্টেন্ট নিই আবার, তাহলে তার ভ্যালু কত আসবে? 0। তার মানে VCM এর ভ্যালু কি হবে এক্ষেত্রে? 0 হবে। রোলিং মোশন যদি হয়, রোটেশনাল মোশন যদি হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেনশিয়াল ভেলোসিটির ভ্যালু কি হবে? একদম সেম হবে, কম বেশি হওয়া যাবে না। মানে শুধু এক্ষেত্রে এটির ভ্যালু থাকবে, তো এটি বলতে পারি, বা ভিটির ভ্যালু কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে সেই ধরনের মোশনকে আমরা বলছি ভিটি ভ্যালু কনস্ট্যান্ট বলা ভুল হবে, প্রত্যেকটা পয়েন্টের ভিটি সেম হবে সেটা বলতে পারি আমরা। সেই ধরনের মোশনকে আমরা বলবো যে রোটেশনাল মোশন। এবার যদি রোলিং মোশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো রোলিং ব্যাপারটা দেখো, তো একটা চাকাকে আমি যদি রোল করাতে চাই তাহলে তার, আমি যদি বলি চাকাটা রোল করছে, তার মানে এটা যে নিচে আছে তারপরে রোল করে যাচ্ছে। রোল করে যাওয়া মানে কি, চাকাটা এখন এখানে আছে, রোল করে কিছুটা ঘুরে গেছে, ঘুরে আমি এটাকে, চাকাটা ধরো রোল করে ঘুরেছে, ঘুরে দুই তিন পাক ঘুরে এই সিচুয়েশনে এসছে। তাহলে দুবার বা তিনবার ঘুরেছে, এইভাবে ঘুরেছে দুটো পাক বা একটা পাক ঘুরেছে, সে ঘুরে এই সিচুয়েশনে এসছে। এবার দেখো রোলিং মোশন মানে কি, এই যে জায়গাটা কন্ট্যাক্ট আছে সেই জায়গাটা কিন্তু স্লিপ করবে না, যদি স্লিপ করে যায় তাহলে সেটা কিন্তু আমরা রোলিং মোশন বলবো না। এই জায়গাটা যে কন্ট্যাক্ট যে পজিশনটা আছে সেটা স্লিপ করবে না। এবার স্লিপ কখন করতে পারবে না বল, দেখো অবজেক্টটা কিন্তু এখানে, যদি আমি বলি VCM, তাহলে এরও VCM আছে, এরও VCM আছে, তাহলে এখানে VCM তো আছে, মানে তার সেন্টার অফ মাসটা এগোচ্ছে, সাথে সে রোটেটও করছে। তার মানে কি পয়েন্টটার ক্ষেত্রে এখানে ট্যানজেনশিয়াল ভেলোসিটি এইদিকে, এখানে ট্যানজেনশিয়াল ভেলোসিটি এইদিকে। এই পয়েন্টের ক্ষেত্রে ভাবো দেখো, তাহলে যখন যেহেতু তার লিনিয়ার মোশন আছে, তার মানে রোলিং মোশন হচ্ছে দুটো মোশনের কম্বিনেশন, একটা হচ্ছে লিনিয়ার মোশন মানে ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন,
ট্রান্সলেশনাল মোশন প্লাস রোলিং মোশন, রোলিং বলছি রোটেশনাল মোশন, দুটো মিলে তৈরি হচ্ছে আমার রোলিং মোশন। এবার এই ক্ষেত্রে ট্রান্সলেশনাল মোশন আছে মানে কি, প্রত্যেকটা পয়েন্টের, এই পয়েন্টের আমি যদি কথা কথা বলি তাহলে এই পয়েন্টের ভেলোসিটি হবে ভিসিএম, এই পয়েন্টের ভেলোসিটি হবে ভিসিএম, এই পয়েন্টের ভেলোসিটি হবে ভিসিএম। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি ভিসিএম হবে, তাহলে তার জন্য এদিকে তার ভেলোসিটি একটা আছে, সেটা হলো ভিসিএম। রোলিং মোশনের জন্য এদিকে একটা ভেলোসিটি হবে, রোলিং বলছে, রোটেশনাল মোশনের জন্য এদিকে একটা ভেলোসিটি হবে, সেটা হচ্ছে ভি ট্যানজেনশিয়াল যেটাকে বলছে, সেটা হলো এটা। এবং তার ভ্যালু যদি লিখিতে লিখতে পারি সেটা হচ্ছে তোমার ওমেগা ইন্টু আর। এবার যদি সেটাকে রোল না করতে হয় এবং সেটা যদি যে মেঝের উপরে রাখা আছে সেটা যদি রেস্টে থাকে, রেস্ট না হলে আমরা কিভাবে করবো সেটা শিখাচ্ছি, তার আগে এটা দেখো, সেটা যদি রেস্টে থাকতে হয় তাহলে এই পয়েন্টটা যদি স্লিপ না করতে চায়, তার মানে দেখো ভিসিএম এর ভ্যালু যা হবে আর এটার ভ্যালু কত হবে তাই হবে, মানে এই পয়েন্টটা রিলেটিভলি রেস্টে থাকবে, গ্রাউন্ডের সাপেক্ষে রিলেটিভলি রেস্টে থাকতে হবে। তো যদি সেটা হয় তবেই সে কি করবে, রোল করবে। যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু রোল করবে না। যদি কোনো কারণে এই ভিসিএম এর ভ্যালু বড় হয়ে যায় আর ভিটি এর ভ্যালু ছোট হয়ে যায় তাহলে সেটা কি করবে, স্লিপ করে যাবে। তাহলে যদি এরকম হয় তাহলে সেটা কি করবে, স্লিপ করতে শুরু করবে। উল্টো করে যদি হয়, মানে ভিটির ভ্যালুটা বড় হয় আর ভিসিএম টা যদি ছোট হয়ে যায় তবুও কি করবে, স্লিপ করবে। মানে যেটা হয় তোমার ধরো গাড়ির চাকা যদি কোথাও আটকে যায় কোনো কাদাতে, তাহলে সেক্ষেত্রে হয় কি, ভিটি থাকে, ভিসিএম এর ভ্যালু কত হয়ে যায়, তখন হয়তো গাড়ি আস্তে আস্তে উপর দিকে যদি উঠে তাহলে যতটা ভিটি হচ্ছে অতটা কিন্তু ভিসিএম হয় না, তার থেকে কম হয়। আচ্ছা, এবার এখানে দেখো তাহলে এটা শর্ত হলো কি, যদি এই মেঝেটা রেস্টে থাকে তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে দুটোর ভ্যালু সেম হয়ে যায়। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, ভিটি আর ভিসিএম এর ভ্যালু সেম হবে। তাহলে যদি সেটা সেম হয় তাহলে এই জায়গাটা দেখো, যে কোনো জায়গাতে আমি ছবি আঁকছি, সেটা হচ্ছে এই জায়গাটার যে পয়েন্টটা আছে, কোনো এক জায়গাতে আঁকো তাহলে হবে। এই ধরো এই জায়গাটার কথা বলছি, এই জায়গাতে ভিসিএম তো হচ্ছে এইদিকে আর ভিটি এর ভ্যালু হচ্ছে আমার এই জায়গাতে ট্যানজেনশিয়াল। সেটাকে এখানে না এঁকে দাঁড়াও, ছবিটা এখানে আঁকি তাহলে বেটার ভালো বুঝতে পারবে। এই পয়েন্টটা যে আছে, এই পয়েন্টটার ভিসিএম কোন দিকে, এইদিকে। যেহেতু রোল করছে তার মানে তার ভি ট্যানজেনশিয়াল থাকবে, সেটা হচ্ছে এইদিকে। এবং দুটোর ম্যাগনিটিউড কি হবে, সেম হবে। তাহলে দুটোর ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে যে রেজাল্ট্যান্ট ভেলোসিটি হবে সেটা হবে আমার এদিক বরাবর, এবং এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি, এবং তার রেজাল্ট্যান্ট ভ্যালু হবে √2 ইন্টু ভিসিএম বা √2 ইন্টু ভি ট্যানজেনশিয়াল। বুঝতে পারলে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কিন্তু, যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে যদি রোলিং মোশন হতে হয় তবে। বুঝতে পারলে? যেটুকু বুঝালাম সেটুকু বুঝতে পেরেছো না কেউ বুঝতে পারেনি বলো? বুঝতে পেরেছি স্যার। ঘুমিয়ে গেছে নাকি? না স্যার স্যার তাহলে রোলিং পড়িনি। মোশনের ক্ষেত্রে তাহলে স্যার বলো ইটা কোনটা তাহলে 45 ডিগ্রি হবে অলওয়েজ? না, অলওয়েজ হবে বলাটা ভুল হবে, কারণ হচ্ছে এই যে যদি যে মেঝেটা আছে সে মেঝেটা যদি মুভ করে, এরকম হতে পারে যে ধরো একটা বেল্ট আছে, এরকম একটা বেল্ট যেটা মুভ করছে, দুটো এখানে একটা চাকা আছে, এখানে চাকা, এই চাকার উপরে একটা বেল্ট মুভ করছে, এর উপর দিয়ে ধরো একটা একে, কোন একটা ডিস্ককে আমি গড়িয়ে দিয়েছি, তাহলে এর উপর দিয়ে ঘুরে ঘুরে সে রোল করতে করতে এর উপর দিকে যাবে, এরকম ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এটা ভিসিএম যেটা আছে, ভিসিএম আর এই যেটা আমার যেটা আমি বলছি যেটা ভি ট্যানজেনশিয়াল, সে দুটোর ভ্যালু কিন্তু সেম হবে না। সেক্ষেত্রে কিন্তু 45 হবে না, ওটা শিখাচ্ছি ওটা কিভাবে করব। এখানে দেখো, যদি যে মেঝেটা আছে সেটা যদি রেস্টে থাকে, মানে কোন একটা রেস্ট প্লেনের উপর দিয়ে যদি একটা অবজেক্ট রোল করে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। এটুকু তো বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার এটুকু বুঝতে পেরেছি। এবার ধরো যে এটার কথাই ধরো, যে বেলটা মুভ করছে, সে বেলটা ধরো ভি ভেলোসিটিতে বেলটা মুভ করে যাচ্ছে এদিকে। এবার যদি এখানে, তাহলে এই ছবিটা একটু বড় করে আঁকি তাহলে বেটার হবে, তত বুঝতে সুবিধা হবে। এর উপর দিয়ে
এরকম একটা কোন একটা অবজেক্ট আছে যেটা নিচের দিকে নেমে গেল যদিও। এবার ধরো এই জায়গাটা কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টটা আমি ছুটে গেল। আচ্ছা, এবার ঝামেলা করা থেকে মুছে দেওয়া বেটার। তাহলে এটা হচ্ছে একটা বেল্ট, যেটা দুটো চাকার উপরে ফিট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। বেল্টটা ধরো এইভাবে রোটেট করে ঘুরছে, এই চাকাগুলো ঘুরছে। তো চাকাগুলো যদি এইভাবে ঘুরে তাহলে বেলটা এদিকে এগোবে। সে বেলটা এদিকে বরাবর এগোচ্ছে, সেটা হচ্ছে ভি ভেলোসিটি নিয়ে এগোচ্ছে। এই বেল্টের উপরে একটা অবজেক্ট রেস্টেও থাকতে পারে, রোল করেও যেতে পারে। আমি ধরছি এখানে যেহেতু রোলিং শিখাচ্ছি, তাহলে এই বেল্টের উপরে একটা অবজেক্ট এর উপর দিয়ে রোল করে যাচ্ছে। এবার ছবিটা ঠিকঠাক না হলে ক্লিয়ার হবে না এটা। এর উপর দিয়ে এই অবজেক্টটা রোল করে যাচ্ছে। এবার এক্ষেত্রে দেখো, যদি এর উপরে এটাকে রোল হতে হয় তাহলে এদিক বরাবর একটা তো ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে ভিসিএম। এখানে যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি আছে, সেটা যেহেতু রোল করছে তার জন্য একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি আছে। তাহলে এই পয়েন্টটা, এই জায়গাটা যে পয়েন্টটা কন্টাক্ট আছে সেই পয়েন্টের কথা ভাবো। তাহলে এইদিকে আমার থাকছে ভি ট্যানজেনশিয়াল, আর এদিকে হচ্ছে আমার এই পয়েন্টটা কন্টাক্টের এদিকে হচ্ছে আমার, সেটা হচ্ছে ভিসিএম। এবার দেখো, আমি যদি বলি যে ধরো এটা একটা অবজেক্ট আছে আর এর উপরে একটা অবজেক্ট আছে, এই দুটো অবজেক্ট কে যদি আমি কন্ট্যাক্টে রাখি, তারপরে যদি দুটো অবজেক্ট একসাথে মুভ করে যায়, তার মানে এই অবজেক্টটার যদি ভেলোসিটি ভি1 হয়, তাহলে এই অবজেক্টটার ভেলোসিটি কত হতে হবে, ভি1 না ভি2? না দুটোর ভেলোসিটি সেম হতে হবে বলো? মানে যেটা ওটা ভেলোসিটি ভি1 বলি, যেটা যদি ভি2 বলি, তাহলে ভি1 আর ভি2 ভ্যালু সেম হবে না কম বেশি হবে? সেম যদি হয় তবেই সে তার উপর দিয়ে তার দুজনে একসাথে যেতে পারবে, না তো কি হবে, স্লিপ করে যাবে একটা ওর উপরে উপরে। এক্ষেত্রে ব্যাপারটা ওইরকম। তাহলে দেখো, এখানে দুটো অবজেক্ট হচ্ছে, একটা হচ্ছে উপরের অবজেক্টটা আর নিচে একটা অবজেক্ট আছে। তাহলে এই যে উপরের যে অবজেক্টটা আছে, মানে যেটা আমি ডিস্কটা নিয়েছি, তার রেজাল্ট্যান্ট ভেলোসিটি অবশ্যই এই দিক বরাবর হতে হবে এবং সেটা এই ভি এর সাথে সমান হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু এই পয়েন্টটা স্লিপ করে যাবে। মানে এখানেও দুটো কেস হচ্ছে, যে নিচের একটা ব্লক, যেটা হচ্ছে আমি, এটা হচ্ছে যেটা ভেলোসিটি আমি এখানে ভি লিখেছি, তাহলে এর ভেলোসিটি হচ্ছে ভি। আর এখানে যেটা ভি1 লিখছি আমি, সে ভি1টা হচ্ছে কি, রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দা, এই যে এটা যে ডিস্ক নাও বা কোনো একটা রিং নাও, যাই নাও না কেন, তার রেজাল্টেন্ট ভেলোসিটি সেটা হচ্ছে ভি। আচ্ছা, রেজাল্টেন্ট আর লিখছি। তো দুটোর ভেলোসিটি যদি সেম হয়, মানে ভি আর আর যদি ভি দুটোকে যদি সেম হয়, তবে কিন্তু সে এর উপর দিয়ে রোল করে যেতে পারবে। না হলে কি হবে, সেই জায়গাতে স্লিপ করে যাবে এই পয়েন্টটা। এবার তার মানে আমি ভাবতে পারি রিলেটিভলি রেস্টে আছে, সেটাও ভাবতে পারি, বা এইভাবে ভাবতে পারি যে দুটো রেজাল্টেন্ট ভেলোসিটি কত হতে হবে, ভি এর সাথে সমান হতে হবে। তাহলে কোনটার ভ্যালু বেশি হতে হবে, ভিসিএম এর ভ্যালু বেশি হবে না ভিটির ভ্যালু বেশি হতে হবে, কোনটা? কোনটার ভ্যালু বেশি হতে হবে বলো, ভিসিএম না ভিটি? ভিটি। ভিটির ভ্যালু যদি বেশি হয় তো রেজাল্টের ভেলোসিটি কোন দিকে থাকবে, এদিকে থাকবে না? তাহলে ভি আর তো এদিকে হয়ে যাবে, কিন্তু আমার ভি আর কোন দিকে লাগবে, এদিকে লাগবে। কেন, ভিটা তো এদিকে, যে প্লেনের উপর দিয়ে সে মুভ করে যাচ্ছে, সে প্লেনটা তো এদিকে যাচ্ছে। তার মানে আমার ভিসি মানে দুটো যদি ভেক্টর থাকে, এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টর রেজাল্টেন্ট
এটা হচ্ছে ভিসিএম, এটা হচ্ছে বিআর। এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরটা যদি এদিকে পেতে হয় তাহলে কোনটার ভ্যালু বেশি হতে হবে, ভিসিএম না বিআর এর ভ্যালু বেশি হতে হবে? ভিসিএম। 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 তাহলে এখানে ভিসিএম এর ভ্যালু অবশ্যই বেশি হতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভিসিএম মাইনাস ভিটি ইজিক্যাল টু কত হতে হবে, ভি এর সাথে সমান হতে হবে, তবেই এখানে কি হবে, অবজেক্টটা এর উপর দিয়ে রোল করে যাবে। আচ্ছা এইটুকু বুঝেছো, আমি এটাকে একটু উল্টে দিচ্ছি, তাহলে ব্যাপারটা দেখো তো এবার। তাহলে এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে। এখানে একটা আছে, এটা একটা আছে, এইটা এর উপর দিয়ে ওই আগের মতোই ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে এই বেলটা। আর এর উপরে একটা কোনো একটা ডিস্ককে ছেড়ে দিয়েছি, যেটা কিনা এর উপরে আগেরটা তো এদিকে মুভ করেছিলাম, এদিকে মুভ করাচ্ছিলাম, সেটা কিন্তু এদিকে মুভ করে যাচ্ছে। এবার সেটা এদিকে মুভ করছে। এবার আমি বলছি যে এক্ষেত্রে তাহলে কন্ডিশনটা কি হবে যদি এর উপর দিয়ে সেটা রোলিং করে যায়। তাহলে দেখো সে যদি এইদিকে আসে তাহলে সে রোল করছে কোন দিকে, এইদিকে। তাহলে ভিটির ভ্যালু আমি যদি এই জায়গাতে কথা বলি তাহলে ভিটি কোন দিকে হবে, এদিকে যদি রোল করে তাহলে এই জায়গায় ট্যানজেনশিয়াল ভেলোসিটি এদিকে হবে, তাহলে ভিটিটা এদিকে হচ্ছে, এই হচ্ছে এদিকে। তাহলে তার সেন্টার অফ মাসের ভেলোসিটি আমার হবে এইদিকে, এটা হচ্ছে ভিসিএম।